হ্যাঁ, অরিজিৎ, গুড ইভিনিং। শোনা যাচ্ছে তো? আমার ভয়েস আসছে ঠিকঠাক? ওকে। তোমাদের পরীক্ষা কেমন হলো? ঠিক আছে, কোশ্চেন ঠিক ছিল তো? আচ্ছা। গুড ইভিনিং এভরিওয়ান। আমি স্টার্ট করে দিই, বুঝতে পারছো?
মোটামুটি 7:15 বাজে, 7:14-15 বাজে। সবার কাছে ভয়েস ক্লিয়ার তো? শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। স্ক্রিনটা শেয়ার করি, দেখো মানে ভিজিবল আসলে বলো। ইয়েস। তো আজকে আমরা যে পার্টটা ডিসকাস করব সেটা হচ্ছে তোমাদের ওয়ান অফ দ্য প্রসেস স্টেপস বা কি প্রসেস স্টেপস বলতে পারো, এটা হচ্ছে লিথোগ্রাফি। লিথোগ্রাফি তো লিথোগ্রাফি সম্বন্ধে আমি একটু ইন্ট্রোডিউস করেছিলাম কোন একটা ক্লাসে, যে এবং 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 আমাদের মানে আইসি ম্যানুফ্যাকচারিং বা প্রসেস টেকনোলজিতে কি বলতে পারি, দিস দ্য হার্ট অফ প্রসেস টেকনোলজি, মেইন দ্য কি স্টেপ, কি স্টেপ। লিথোগ্রাফিক শব্দটা এসছে, তোমরা শুনে থাকবে, মেইনলি দুটো শব্দের কম্বিনেশন, সম্ভবত গ্রিক ওয়ার্ড সম্ভবত। একটা হচ্ছে লিথোস, যার মানে হচ্ছে স্টোন, আর একটা হচ্ছে সম্ভবত গ্রাফিক, তার মানে হচ্ছে টু রাইট। স্টোন একটা টু রাইট, দ্যাট মিনস সামথিং টু, মানে ইউ হ্যাভ টু রাইট সামথিং অন দ্য স্টোন। সেখান থেকে কনসেপ্ট আছে, হিস্টোরিক কনটেক্সট আছে বা রিজন আছে। টু রাইট মানে এটাকে তুমি আর একটু এক্সটেন্ড করতে পারো, টু ড্র সামথিং, টু প্যাটার্ন সামথিং, ওকে, টু ডিজাইন সামথিং, দ্যাট ইজ সামথিং অন দ্য স্টোন বা ডুইং সামথিং অন দ্য স্টোন। সেখানে স্টোন থেকে পরবর্তীকালে আস্তে 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 সেটা আমাদের ইলেকট্রনিক্স এর কনটেক্সটে বা তার রেসপেক্টে তুমি যদি ভাবো, সেখানে এটা অ্যাপ্লিকেবল হচ্ছে কিভাবে। আমি তোমাদের বলেছিলাম যে আর্ট অফ লিথোগ্রাফি। সো আর্ট অফ লিথোগ্রাফিটা ইজ নট এ নিউ থিং, হিস্ট্রি সার্চ করো দ্যাট ইজ ভেরি ওল্ড থিং। কিন্তু আমাদের ইন দ্য কনটেক্সট অফ ভিএলএসআই বা ইন দ্য কনটেক্সট অফ চিপ ম্যানুফ্যাকচারিং যদি দেখো, সেখানে লিথোগ্রাফিটা হচ্ছে ইউ হ্যাভ টু রাইট সামথিং, অর বেটার টু সে ইউ হ্যাভ টু ড্র সামথিং, or even more specifically you have to say that you have to pattern something on the semiconductor side. So you are writing something on the semiconductor side. That in our context that is it. Anyway, so basically এখানে দু ধরনের ব্রডলি দু ধরনের ইয়ে হয়, মানে ক্লাসিফিকেশন হয়। একটাকে বলা হচ্ছে অপটিক্যাল লিথোগ্রাফি, আর একটা হচ্ছে অবভিয়াসলি বুঝতে পারছো নন অপটিক্যাল। নন অপটিক্যাল, আচ্ছা, অপটিক্যাল লিথোগ্রাফিটা বেসিক্যালি তোমার খুব পপুলার, তোমরা জানো আমরা মেনলি ফটো লিথোগ্রাফি বলি, ফটো মানে ইউজিং ফটোন, ঠিক আছে। তো সেই ফটো মেনলি ফটোলিথোগ্রাফি নিয়ে আমরা এখানে ডিল করবো বা ডিসকাস করবো, মানে মোস্ট অফ এই পার্টটার এই টপিকটার মেজর পার্টটাই হচ্ছে ফটোলিথোগ্রাফি নিয়ে। লিটল বিট আমরা নন অপটিক্যাল লিথোগ্রাফি একটু ডিসকাস করবো লাস্টের দিকে, খুব অল্প। যাই হোক, তো অপটিক্যাল লিথোগ্রাফিতে মেনলি বুঝতে পারছো তো আমাদের লাইট সোর্স ইউজ করতে হবে, যেহেতু অপটিক্যাল। তো সেখানে আমরা জেনারেলি কি ইউজ করি, ইউভি লাইট ইউজ করি, ঠিক আছে। এছাড়াও ডিপ ইউভি লাইট হতে পারে, ইউভি, হ্যাঁ, ডিপ ইউভি লাইট হতে পারে, এটসেট্রা, এরকম ধরনের সোর্স থাকে। আর নন অপটিক্যাল লিথোগ্রাফিতে সোর্স থাকতে পারে ইলেকট্রন বিম, ইবি থাকতে পারে, এক্স রে থাকতে পারে, ঠিক আছে, এরকম ধরনের সোর্স থাকে। তো বুঝতেই পারছো সবগুলি হাই এনার্জেটিক পার্টিকেল, সে রেঞ্জ ভ্যারি করতে পারে এনার্জি এবং ওয়েভ লেন্থও অ্যাজ ওয়েল। তো অ্যাকর্ডিংলি এর ক্লাসিফিকেশন হয়, মানে আমরা মেনলি এই পার্টটাতেই কনসেন্ট্রেট করব, এই পার্টটাতে, এই অপটিক্যাল লিথোগ্রাফি পার্টটা, যেটাকে আমরা বলি ফটো লিথোগ্রাফি, এই পার্ট। এটা অল্প একটু আমরা পরের দিকে যদি সময় পাই বলবো, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি লিথোগ্রাফি নিয়ে। তাহলে লিথোগ্রাফি যদি আমি ডেফিনিশন দিই, আমি অলরেডি স্লাইড আছে, আমি তোমাদের দেখাচ্ছি, কিন্তু তার আগে জাস্ট আমি নিজের মধ্যে একটু বলে নিই। লিথোগ্রাফি যদি এক কথায় বলতে হয়, বেসিক্যালি প্যাটার্ন করসপন্ডিং টু এ কমপ্লেক্স সার্কিট। এটা কোনো কমপ্লেক্স সার্কিট আছে, যেটা সার্কিট ডিজাইনাররা ডিজাইন করেছে, সার্কিট বা সিস্টেম যাই বলে আছে, তা এটা অবভিয়াসলি খুব কমপ্লেক্স হয়। একটা আইসিতে যখন তুমি কোনো প্যাটার্ন ট্রান্সফার করো, সেটা নিশ্চয়ই খুব কমপ্লেক্স হয়, কিন্তু তোমরা জানো এটা তার একটা দুটো ট্রানজিস্টর থাকে না। তো যে কোনো একটা এরকম কমপ্লেক্স সার্কিটের প্যাটার্নকে তুমি ট্রান্সফার যখন করবে ওয়েফারের উপর বা সেমিকন্ডাক্টর সারফেসের উপর,
সেইটাকে বলা হচ্ছে লিথোগ্রাফি, খুব ব্রডলি বলতে। আচ্ছা, এবারে ধরো অপটিক্যাল লিথোগ্রাফিটা আমি বললাম যেটা মেজর আমাদের পয়েন্ট অফ ডিসকাশন, টপিক অফ ডিসকাশন। সো অপটিক্যাল লিথোগ্রাফি, অপটিক্যাল লিথোগ্রাফি, অপটিক্যাল লিথোগ্রাফির কি কি স্টেপস হয় এটা আমরা আগে ফার্স্টে দেখে নিই, ঠিক আছে? তারপরে আমরা ডিটেলসে আসি। অপটিক্যাল লিথোগ্রাফি স্টেপস, তাহলে এখানে আমরা লিখতে পারি স্টেপস অফ or steps for optical lithography। তো এখানে কি হয়, প্রথম যে স্টেপটা আমরা দেখবো, ধরো স্টেপ নাম্বার 1, ঠিক আছে? স্টেপ নাম্বার 1 এটা হচ্ছে মেইনলি তুমি লিথোগ্রাফি করার আগে অ্যাকচুয়ালি বেকিং করা হয়, মানে এটাকে তুমি বলতে পারো বেকিং। কথাটা নিশ্চয়ই তোমরা সবাই ফ্যামিলিয়ার। বেকিং মানে যেটাকে আমরা সহজভাবে বলি শেখা, ঠিক আছে, বাংলা। তো আমরা বেক করি, দেখবে অনেক কিছু, রুটি, পাউরুটি ইত্যাদি বিভিন্ন রকম সেদিন, এখানেও ঠিক তাই, ওই কনসেপ্টে। তো এখানে বেসিক্যালি করা হয় কি, এটাকে বলছে প্রি লিথোগ্রাফি। প্রি লিথোগ্রাফি, প্রি লিথোগ্রাফি, এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। তার মানে বুঝতেই পারছো, প্রি কথাটাকে আমি যখন এমফাসাইজ করছি, তার মানে দ্যাট ইজ সামথিং হুইচ ইজ কল্ড পোস্ট। ওকে, তো প্রি লিথোগ্রাফি বেকিং, বেকিং অর টেকনিক্যালি এটাকে বলা, মানে কেন আমি বলি হার্ডেনিং বলা হয়, ঠিক আছে? হার্ডেনিং, বেকিংটা করা হয় মেনলি, তো বেকিং ইজ ডান ফর দ্য পারপাস অফ হার্ডেনিং দ্য ওয়েফার। তো সেই জন্যই দ্যাট ইজ ফর দ্যাট রিজন, দ্যাট ইজ অ্যানাদার নেম অফ বেকিং ইজ হার্ডেনিং। সো প্রি লিথোগ্রাফি, বেকিং অর হার্ডেনিং, যে কোনো একটা নাম বলতে পারো। তো বেকিংটাই মোস্ট, মানে ইউজুয়ালি পিপল বলে আর কি প্রি লিথোগ্রাফিক বেকিং, এটাই মোস্ট পপুলার। বাট এটার অ্যাকচুয়াল পারপাস হচ্ছে টু হার্ডেন ইওর ওয়েফার। এবং এটা এটা করা হয় কি রকম টেম্পারেচারে, এট দ্য রুম টেম্পারেচার, at the temperature of the order of suppose 150 to 200 degrees centigrade, এটা টিপিক্যাল একটা টেম্পারেচার রেঞ্জ। অ্যান্ড যদি তুমি টাইম দেখো, সে অ্যারাউন্ড মোটামুটি ধরো রাফলি 20 to 30 মিনিট ধরো, ঠিক আছে? রাফলি এটা হচ্ছে টাইম। এই যে টাইমটা আর এই যে টেম্পারেচার, এটা একটা টিপিক্যাল ভ্যালু, ঠিক আছে? টাইম বা টেম্পারেচার টিপিক্যাল ভ্যালুজ আমি এখানে লিখেছি। ইট মে চেঞ্জ cases to cases, it may change depending on the cases or situation, it may change, but anyway it's a typical value. So, and what is the purpose? As I've already, as the name implies, as you can understand, the purpose is to remove the moisture from the surface of surface of wafer, surface of wafer, surface of wafer. Can you? Why there is a need to remove the moisture? If you provide some heat, then the moisture will be removed, and as a result, what is going to happen? Now, as a result, the cohesion between the photoresist and the wafer will increase. So that means it basically increases the or you can say the cohesive force. Any word, any term you can use. So cohesion between PR. PR is a short form of photoresist. Now, what is photoresist? We will discuss. Don't worry. Photoresist and wafer increases. Okay, increases. This increases. So this is basically the main reason why people go for baking before lithography. Before going for the lithography, why they go for baking? আমার তোমার কাছে একটা ওয়েফার আছে, তুমি লিথোগ্রাফি প্রসেস এমপ্লয় করার আগে তোমাকে হালকা করে যেন একটু তাকে সেকে নিতে হবে, একটু বেক করে নিতে হবে। তাতে করে কি হয়, যে সারফেসের যে ময়েশ্চার গুলো আছে, সেই ময়েশ্চার গুলো ইভাপোরেট করে যাবে বা রিমুভ হয়ে যাবে, এবং তার ফলে কি হবে, এরপরে নেক্সট উই আর গোয়িং টু অ্যাপ্লাই পিআর। ওকে,
So whenever we will apply the PR will basically stick to the wafer surface. That is the main point. Okay. তো এখানে একটু ছোট্ট করে দেখো একটা ছবি, এই ছবিটাকে একটু জুম করি। See, this is a silicon substrate. এটা একটা জাস্ট একটা কেস, একটা এক্সাম্পল। Silicon substrate. This is SiO2. This black portion is SiO2, and over that or on that the photoresist. See, this is the PR. PR যেটা বলছে সেটা হচ্ছে বেসিক্যালি ফটোরেজিস্ট। ফুল ফর্মটা হচ্ছে ফটোরেজিস্ট। সো ফটোরেজিস্ট। এবারে এবারে সিলিকনের উপরে এখানে SiO2 আছে, তারপরে ফটোরেজিস্ট আছে। ডাইরেক্টলি হতে পারে যে সিলিকনের উপর ফটোরেজিস্ট, হোয়াট এভার মেবি নাকি, সেটা অন্য পয়েন্ট। বাট যা সারফেস আছে তার উপর তুমি ফটোরেজিস্টটাকে অ্যাপ্লাই করবে। So photoresist will be on that surface, on the wafer. In general, people say on the wafer. Okay. So when photoresist will sit on the wafer, it should stick to that underlying layer, না? ঠিক আছে, যে লেয়ারটা নিচে আছে তার সঙ্গে এটা তো খুব ভালোভাবে বসবে। ওকে, তো কোহেসিভ ফোর্সটা যেন খুব ভালো হয়, সেই জন্য ময়েশ্চার গুলোকে, যদি ইন বিটুইন কোনো ময়েশ্চার থাকে দুটোর মধ্যে, এটাকে রিমুভ করা হয়। এটাই মেইনলি হচ্ছে উদ্দেশ্য, যে কথাটা বলতে চাই। এই জন্য বিফোর গোয়িং ফর দ্য লিথোগ্রাফি উই হ্যাভ টু বেক। আচ্ছা, এবারে সেকেন্ড স্টেপটা হচ্ছে, অবভিয়াসলি তুমি বুঝতেই পারছো যে আমরা ফটোরেজিস্ট এবারে অ্যাপ্লাই করতে যাচ্ছি। সো সেকেন্ড পার্ট, সরি, সেকেন্ড স্টেপটা তুমি বলতে পারো ইজ টু অ্যাপ্লাই PR, মিন্স ফটোরেজিস্ট। এই ছবিটা দেখা যায়, বা এটাকে অনেক সময় লোকে বলা হচ্ছে PR কোটিং। কোটিং, COATING, কোটিং, PR কোটিং, PR দিয়ে কোট করা। তো এটা বেসিক্যালি কি করা হয় তাহলে এখানে দেখা যায়। এখানে যেটা করা হয় সেটা হচ্ছে সিলিকন, তোমার ধরো আমি আপাতত সিলিকনই বলছি, বাই মানে আনলেস আদারওয়াইজ মেনশন, ইট উইল বি সিলিকন। সিলিকন ওয়েফার্স কে আমরা কভার করি ইউভি লাইট সেন্সিটিভ। আমি যেহেতু অপটিক্যাল বলেছি, মেইনলি এখানে আমি ইউভি লাইট নিয়ে কথা বলছি। ইউভি লাইট সেন্সিটিভ অর্গানিক মেটেরিয়াল। ইউভি লাইট সেন্সিটিভ অর্গানিক মেটেরিয়াল, এই বাটাকে অনেক সময় ফটো ইমালসানো অনেকে বলে, যাই হোক, এটাই হচ্ছে বেসিক্যালি পিআর, মানে ফটোরেজিস্ট। এটা বেসিক্যালি একটা অর্গানিক পলিমার লেয়ার। ওকে, that you can say that undergoes some kind of, the chemical changes. uh, if it is exposed to or subject to some kind of energetic particles. Energetic particles means আমি যেটা initially বললাম যে it may be photons. If it is a optical, it may be photons. If it is non-optical, it may be say electrons or X-ray or something like that. High energetic particles. So some kind of chemical change এর হবে যখন it will be exposed to that kind of high energetic particle. খুব সিম্পল হতে বলতে গেলে পিআর আর অনেক বড় টপিক, বাট দ্যাট ইজ বিয়ন্ড দ্য স্কোপ অফ দিস ক্লাস। সো জাস্ট এইটুকুই তোমাদের যথেষ্ট। অ্যান্ড দ্যাট উইল বি, আমি এখানে যদি ইউভি সেন্সিটিভ বলেছি, ইউভি লাইট সেন্সিটিভ, বাট এটা ইন জেনারেল কিন্তু হবে হাই এনার্জেটিক পার্টিকেল সেন্সিটিভ। সেটা যে কোনো কিছু হতে পারে, ফোটন হতে পারে, ইলেকট্রন হতে পারে, হেভি। বাট আমাদের এই কনটেক্সটে যেহেতু অপটিক্যাল লিথোগ্রাফি বলেছি, সো অপটিক্যাল লিথোগ্রাফি কনটেক্সটে আমি এখানে ইউভি লাইট সেন্সিটিভ কথাটা স্পেসিফিক্যালি মেনশন। ওকে, যাই হোক, এবারে এই যে তোমার পিআর, দিস পিআর, what you do, what people do generally, they basically dispense this liquid onto the wafer. Okay, so and they after that you have to uh, spin. You have to spin that wafer, say at the speed, suppose of the order of 300 RPM, say রাফ ভ্যালু বললাম 300 RPM। হ্যাঁ, 300 RPM এ তুমি ওর উপর ডিসপেন্স করার পরে এটাকে বা ডিপোজিট করার পরে এটাকে তুমি রোটেট করাবে, সার্কুলার রোটেশন, ঠিক আছে, স্পিনিং যেটাকে বলে, স্পিন করানো হবে। এর ফলে কি হবে, তুমি যদি মোটামুটি এরকম স্পিডে স্পিন করাও তাহলে কি হবে, একটা ইউনিফর্ম কোটিং তৈরি হবে ওয়েফারের উপর। সো টু ফর্ম uniform coating,
স্পিনিংটা নেসেসারি, তো হাই স্পিড। এবং ইউনিফর্ম কোটিং অফ দ্য অর্ডার অফ টিপিক্যালি বলতে পারো 0.5 মাইক্রোমিটার। বাট ইউ ক্যান ভ্যারি দিস থিকনেস, you can vary this thickness of the coating, again depending on your need or application or what, ঠিক আছে? So vary করতে গেলে কি করতে হবে, if I am to vary the thickness of that coating, that means what I have to do, I have to suppose if I want to decrease the thickness, if I want to decrease the thickness, then what is going to happen, I have to increase the speed of rotation. If I want to increase the thickness, I have to reduce the speed of rotation. এটা তোমরা জানো, ফিজিক্সে পড়েছো। সো অ্যাকর্ডিংলি ইউ হ্যাভ টু সেট ইউর স্পিড। এই জন্য এটা বললাম, এটা 200 থেকে 300 আরপিএম বা এরকম টিপিক্যাল ভ্যারি করতে পারে, ডিপেন্ডিং অন হোয়াট থিকনেস ইউ ওয়ান্ট টু ফাইনালি অ্যাচিভ। ওকে, তাহলে কি হলো আমার প্রি লিথোগ্রাফিক বেকিং এর পরে যে ওয়েফারটা আমি পেলাম, যে ওয়েফারের ওপরে বেসিক্যালি আমি একটা লিকুইড রেজিস্ট ডিসপেন্স করেছি, তারপরে তাকে 300 বা টিপিক্যাল 200 বা 300 আরপিএম এ রোটেট করিয়েছি বা স্পিন করিয়েছি, দিয়ে আমি একটা ইউনিফর্ম কোটিং তার উপরে ওই ফটো ইমালশনের বা বলতে পারো অর্গানিক মেটেরিয়ালের একটা কোটিং আমি তৈরি করতে চাইছি। তো এটাই এখানে এই ছবিতে তুমি দেখতে পারো যে আমাদের এই হচ্ছে সেই ফটো রেজিস্ট। দেখো এখানে একটা কোনো হচ্ছে ইউনিফর্ম থিকনেসের একটা কোটিং তৈরি হচ্ছে। এটা একটা স্ল্যাব দেখানো হয়েছে, অ্যাকচুয়ালি যখন ওয়েফার হবে তখন ওটা সার্কুলার হবে, এটা সার্কুলার একটা স্মল পার্ট অফ দ্যাট সার্কুলার ওয়েফার, জাস্ট এটা দেখানো হয়েছে। ঠিক আছে, এইটা হচ্ছে সেই ফটো রেজিস্ট। ওকে, এই ফটো, এই কোটিং। তো পুরো ওয়েফারটাকে দেখো বা সাবস্ট্রেটটাকে দেখো, এখানে এখানে পুরো ওয়েফারটা দেখানো নেই, বাট জাস্ট পার্ট দেখানো। তো এনিওয়ে ইউ ক্যান জাস্ট ইমাজিন। তো ফটো রেজিস্ট দিয়ে এখানটা কভার করে দিচ্ছি। দিস ইজ কল্ড পিআর কোটিং, এন্ড দ্যাটস ইট। Our intention is to get an uniform thickness, ইউনিফর্ম থিকনেস, এটা আমাদের সবসময় উদ্দেশ্য থাকবে, এটাই মেন টার্গেট। ঠিক আছে, এটা গেল সেকেন্ড স্টেপ। এবার থার্ড স্টেপ হচ্ছে, থার্ড স্টেপটা হচ্ছে ধরো আমরা বলতে পারি এরকম, থার্ড স্টেপ হচ্ছে দ্যাট ইজ কল্ড প্রি বেকিং। প্রি বেকিংটা ব্যাপারটা কি, অ্যাকচুয়ালি দেখো এখানে অলরেডি একটা বেকিং আমি উল্লেখ করেছি, দ্যাট ইজ কল্ড প্রি লিথোগ্রাফি। এবারে আবার বলছি প্রি বেকিং, বলা হয় প্রি বেক। তো প্রি বেক ব্যাপারটা কি, প্রি বেক হচ্ছে মেনলি তোমার এবং অনেকে আবার এটা একটা ডিফারেন্ট নামও আছে, দ্যাট ইজ কল্ড সফট বেকিং। সফট, দ্য ওয়ার্ড সফট ইজ ইনভলভড। প্রি বেকিং ইজ কাইন্ড অফ সফট বেকিং। মানে এখন এই যে এখানে যখন বেকিংটা করেছিলাম তখন দা ওয়েফার ওয়াজ নট কোটেড উইথ পিআর, ভালো করে পয়েন্ট আউট। But at this, after this, already the wafer is coated with PR. I mean, now when I am going for the third step, that implies that now I have a PR coated wafer. I have to bake a PR coated wafer. যেটাকে এরকম ভাবে লেখা PR photoresist coated, কোটেড, এই যে কোটিং বলেছি, কোটিং, এই কোটেড ওয়েফার, পিআর কোটেড ওয়েফার। ঠিক আছে, একে মেনলি কেন সফট বলা হয়, একে বেকিং তুমি করবে ওই আবার ওই টিপিক্যাল ভ্যালুই বলছি 80 to 90 ডিগ্রি সেন্টিগ্রেড, অ্যান্ড ফর অ্যারাউন্ড 15 to 20 মিনিটস। 15 to 20। তুমি যদি এখানে এই টেম্পারেচারে এবং এই টাইমে বেক করো পিআর কোটেড ওয়েফারকে, তাহলে বেসিক্যালি কি হয় বা বলতে পারো হোয়াট ইজ দ্য পারপাস অফ ডুইং সো। দ্য পারপাস হচ্ছে মেনলি টু রিমুভ দ্য ডাইলিউয়েন্ট অফ দ্য লিকুইড রেজিস্ট। এই যে তুমি লিকুইড যে সেকেন্ড স্টেপে তুমি যে লিকুইড রেজিস্টটাকে বা ইমালশনটাকে, ফটো ইমালশন যেটা বলছি আর কি, সেটাকে যে তুমি ডিসপেন্স করেছিলে ওয়েফারের ওপর, তারপরে ওয়েফারটাকে স্পিন করিয়েছিলে, এই এর মধ্যে তো অনেক রকমের আনওয়ান্টেড ডাইলিউয়েন্ট থাকতে পারে। ঠিক আছে, যেহেতু তো লিকুইড, তাহলে মানে ওই লিকুইড রেজিস্ট থেকে এই ধরনের আনওয়ান্টেড ডাইলিউয়েন্ট গুলোকে আমরা রিমুভ করতে চাই, সেই জন্যই আমাদের এই সফট বেকিংটা প্রয়োজন। দিস ইজ কল্ড সফট বেকিং। সফট কথার অর্থ হচ্ছে এখানে অল্প টেম্পারেচার এবং অল্প টাইম, স্মল
মানে কি বলবো ডিউরেশন অফ টাইম, আর হচ্ছে স্মল রিলেটিভলি স্মলার টেম্পারেচার। এবারে আমরা আবার বলছি সব কথাটা বলছি মানে ডেফিনেটলি দ্যাট ইজ সামথিং হুইচ ইজ কল হার্ড। ওকে, তাহলে এই হলো আমাদের আপাতত তিনটে স্টেপ। এবারে ফোর্থ স্টেপ কি সেটা আমি আসছি। এইখানে এটাকে আমাকে একটু ইয়েস করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এটাকে আমি ক্লিয়ার করছি স্ক্রিনটা। এবারে ফোর্থ স্টেপ আমি লিখছি। ফোর্থ স্টেপটা হচ্ছে তাহলে সফট বেকিং আমার বা প্রি বেকিং হয়ে গেল। এবারে ফোর্থ স্টেপে আমার আসছে এক্সপোজার টু ইউভি লাইট। এক্সপোজার টু ইউভি লাইট। এবারে কি হয় এই স্টেপে তোমার বেকিং সফট বেকিং হয়ে গেছে। সফট বেকিং এর পরে আফটার দ্যাট হোয়াট ইউ আর ডুইং, ইউ আর বেসিক্যালি অ্যারেঞ্জিং, মানে তুমি একটা অ্যারেঞ্জমেন্ট করছো, যে অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে ইউভি লাইট, আমি এখানে ইউভি লাইটের কনটেক্সটেই বলছি, ডিপ ইউভিও হতে পারে, সেটা আলাদা কথা, বাট আপাতত ইউভি দিয়ে বলছি। তো ইউভি লাইট উইল বেসিক্যালি শাইন অন দা, সো ইউভি লাইট shines on ওই ল্যাঙ্গুয়েজটা আমরা ইউজ করবো, ওই টার্মটা পিআর কোটেড অর কভার্ডও বলতে পারো, কভার্ড ওয়েফার থ্রু মাস্ক। ঠিক আছে, মাস্কের মধ্যে দিয়ে পিআর কোটেড ওয়েফারের উপরে ইউভি লাইটটা এসে পড়বে, ফল করবে। সো ইউভি লাইট উইল শাইন অর ফল অন দ্য পিআর কোটেড অর কভার্ড ওয়েফার থ্রু মাস্ক। ওকে, এটাকে আমরা ফটো মাস্কও বলতে পারি এই কনটেক্সটে, যেহেতু সবকিছু ফোটনের ওপর বা লাইট এর মাধ্যমে হচ্ছে, সো এটা ফটো মাস্ক গুলোকে বলে। বাট ইন জেনারেল আমি আপাতত মাস্কই বলছি, শর্ট। ঠিক আছে, তাহলে কি হবে যদি, আচ্ছা তার আগে আগে একটু ছবিটা দেখাই, এটা কিরকম দেখ। সি সি ফটো মাস্ক। তো দিস ইজ বেসিক্যালি, এই কালারটা আপাতত ভুলে যায়, এই প্যাটার্নটা আপাতত ভুলে যায়। তো এই ছবিটার পর এই ছবিটা এসো, এটা হচ্ছে বেসিক্যালি তোমার পিআর কোটেড ওয়েফার ছিল, এই ডিসপেন্স করেছো বা যেটাকে বললাম আর কি, একটা ইউনিফর্মে ফর্ম করেছি ওভার দ্য ওয়েফার। এবার এই পিআর কোটেড ওয়েফারের উপর দেখো আমি এখানে একটা ফটো মাস্ক, এই ফটো মাস্ক আর এই হচ্ছে ইউভি লাইট বা লাইট, এই যে এইচ নিউ এনার্জি, সাম এনার্জি, এটা যদি এক্সপোজ করা, এবার এটা এর মধ্যে দিয়ে আসছে, এটা যেটা বললাম থ্রু দ্য মাস্ক অফ দ্য ফটো মাস্ক। যদি থ্রু দ্য মাস্ক আসে তাহলে কি হবে, মাস্কের একটা প্যাটার্ন, হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউজিং দ্য মাস্ক, কেন, why the light is coming through the mask, why not directly, because ultimately we have to transfer, যে প্রথমেই বললাম আজ ক্লাসের শুরুতে, we have to transfer কি some complex pattern or pattern corresponding to some complex circuit on the semiconductor surface of the wafer, এটাই তোমার লিথোগ্রাফি। তো ওই যে প্যাটার্নটা ট্রান্সফার করতে হবে, so where the pattern will be, the pattern will be on the photomask, the pattern is drawn on the photomask of the mask, say in short mask, এই মাস্কের উপর প্যাটার্নটা ড্র করে। দেখো এখানে একটা প্যাটার্ন দেখতেই পাচ্ছ, এই পোরশনটা কালো, বাকি পোরশনটা সাদা। যেটা কালো which is black is kind of you can say it's an opaque, আর যেটা সাদা আছে সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট। তার মানে হচ্ছে কালো পোরশনটার মধ্যে দিয়ে লাইট যাবে না, আর যেটা সাদা আছে ট্রান্সপারেন্ট আছে সেই পোরশনের মধ্যে দিয়ে লাইট যাবে, as simple as. Now in this case, in this example particular, so basically our objective is to transfer this kind of pattern. See, it's a geometric shape. Basically the pattern bolchi na, a pattern is nothing but some geometric shape, some rectangles or square, তার এদের মেইনলি এদেরই কম্বিনেশন হয়। ঠিক আছে, সাম রেক্ট্যাঙ্গেল, দেখো এটা একটা রেক্ট্যাঙ্গেল, দেখো এখানে একটা রেক্ট্যাঙ্গেল, এখানে আরেকটা বড়, এদের একটা কম্বিনেশন। ঠিক আছে, সাম কাইন্ড অফ জিওমেট্রিক শেপ। ঠিক আছে, এই শেপটাকে তুমি ট্রান্সফার করবে, এটা হচ্ছে পারপাস, এই শেপটাকে তুমি এখানে ট্রান্সফার করবে। ঠিক আছে, তো এবারে তাহলে লাইট যখন পড়বে তাহলে অবভিয়াসলি লাইট, when light will pass through the photomask, the light will pass through the transparent portion and will be obstructed in the opaque portion, as simple as. তাহলে এই জায়গাটা দেখো, এইখানে দেখানো হচ্ছে যে অ্যাজিভ এর একটা প্যাটার্ন এর উপরে পড়েছে, এই যে পিআর এর উপরে অ্যাজিভ এর একটা প্যাটার্ন পড়েছে। ঠিক আছে, এর একটা প্যাটার্ন এখানে পড়েছে, এই কথাটা এখানে বোঝাতে যাচ্ছে। এবারে যখন এখানে এই
পিআর কথাটা বারবার বলছি, এখানে দু রকমের পিআর ইউজ হয় মেনলি আমাদের। there are two types of PR। আমি একটু এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে সাইডে আমি একটু ডিসকাস করছি আগে। পিআর ফটো রেজিস্ট, টু টাইপস অফ পিআর। একটা হচ্ছে পজিটিভ পিআর, একটা হচ্ছে নেগেটিভ পিআর। এগেন দিস ইজ অলসো টু টাইপ, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। পজিটিভ পিআর, নেগেটিভ। এখন পজিটিভ পিআর আর নেগেটিভ পিআর এর মধ্যে কি তফাৎ, ঠিক আছে, আগে একটু ছবিতে দেখে নিই। আগে একটা লেটস ফার্স্ট ডেভেলপ দ্য আন্ডারস্ট্যান্ডিং, then after that we are going back. দেখো, this is the pattern as per this example of this is the pattern we have to transfer. Okay, now see there may be two possibilities. তো ফার্স্ট হচ্ছে আগে ব্যাপারটা বুঝে নাও যে প্যাটার্নটা কিরকম আছে। যে পোর্শনটা তোমরা ব্ল্যাক দেখছো সেই পোর্শনটা তার মানে দ্যাট ইজ সামথিং as far as the circuit design is concerned or circuit pattern is concerned. The portion that is black on the mask, on the photo mask, that means there is something, তাই তো, কিছু আছে ওখানে। আর যেটা হোয়াইট বা ট্রান্সপারেন্ট পোর্শন, দ্যাট ইজ নাথিং। এরকম ভাবে ব্যাপারটা ভাবো, মানে সহজ ভাবে। বা এইভাবে বলতে পারো যেখানে আছে আছে মানে ইয়েস, মানে তোমরা যদি ডিজিটালে লজিক করো না বা ওয়ান, এরকম ভাবে ভাবতে পারো। দিস ব্ল্যাক পোর্শন করসপন্ডস টু লজিক ওয়ান, মানে জাস্ট ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং আমি বলছি। বা ইয়েস, ওয়াই ইয়েস আমরা লিখি না। আর এখানে হচ্ছে ধরো লজিক জিরো অর নো, নেই কিছু, এরকম নয়। তার মানে আমাকে এরকম একটা জিনিসকে এখানে ট্রান্সফার করতে হবে, হচ্ছে ব্যাপার। যেখানে মানে এখানে কিছু থাকবে, বাকি জায়গায় কিছু থাকবে, দ্যাটস অল। খুব সহজ ভাবে বলতে। তাহলে এটা বেসিক্যালি দিস কুড বি ডান আইদার বাই ইউজিং ফটোরেজিস্ট অর বাই ইউজিং পজিটিভ ফটোরেজিস্ট অর বাই ইউজিং নেগেটিভ ফটোরেজিস্ট। এই যে আমি পিআরটা দিয়ে কোড করেছিলাম, এই পিআরটা বেসিক্যালি দু ধরনের হতে পারে। পিআরটা বেসিক্যালি দু ধরনের হতে পারে, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। এবার এদের বৈশিষ্ট্যটা কি? Characteristics is, if you use a positive photoresist, then what would happen? দেখো, যে পোর্শনটা মেনলি এক্সপোজড হয়েছিল লাইটে, সেই পোর্শনটা সফট হয়ে যায়। ওই যে বললাম না, পিআর এর বৈশিষ্ট্য হচ্ছে it basically undergoes some chemical change when it is exposed to some energetic particles, say photons or electrons or whatever. এখানে ফোটনস হলো। সো যে পোর্শনটা ফোটন হিট করেছে বা ফল করেছে, সেই পোর্শনটার একটা চেঞ্জ হয়েছে, মানে সেটা বেসিক্যালি সফট হয়ে গেছে। এই কনটেক্সটে সফট হয়ে গেছে। যখন সফট হয়ে গেছে, যখন আমি ডেভেলপার ইউজ করেছি, এই যে ডেভেলপ সাম কাইন্ড অফ কেমিক্যাল আমি ইউজ করেছি, ঠিক আছে। আচ্ছা, সফট হয়ে গেছে মানে স্পেসিফিক্যালি পজিটিভ ফটোরেজিস্টের ক্ষেত্রে আমি মেনশন করি যে এটা মেইনলি যেটা হয় যে এক্সপোজ রিজিয়নটা অ্যাসিডিফাইড হয়ে যায়, মেইনলি অ্যাসিডিফাইড। এবার যখন এটা অ্যাসিডিফাইড হয়ে যায়, তার মানে তুমি যদি কোনো হারিও মানে এনে সাপোজ মনে করো বেসিক সলিউশন, হারিও মানে বেসিক বলছি, মানে যেটা ইংলিশে বলো আর বেসিক সলিউশন, মনে করো NaOH, NaOH সলিউশনে দাও, ডেভেলপ করো, তাহলে কি হবে? যেটা অ্যাসিডিক পোর্শন সেটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। তো সেই জিনিসটা এখানে হয়েছে। দেখো, এই পোর্শন দিয়ে কোনো লাইট পাস করে, আর যে পোর্শন দিয়ে লাইট পাস করেছে সেই পোর্শনটা দেখো রিমুভ হয়ে গেল। আফটার the portion gets removed, then see this is the remaining pattern, what you can see, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে আমার সিলিকন, এটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, তার উপরে যে ফটোরেজিস্টটা ছিল, সেই ফটোরেজিস্ট, নাও দ্যাট ফটোরেজিস্ট হ্যাজ গট this kind of pattern, exactly similar to the pattern what we want to transfer or drawn on the photomask, ঠিক আছে। দেখো এখানে পেয়েছি, তার মানে কি এখানে আমি রাখতে চেয়েছি এই রিজিয়নটা থাকবে, ইয়েস এটা থাকবে, হ্যাঁ, বা ওয়ান, লজিক ওয়ান, বাকিটা জিরো। দেখো তাই হয়েছে, এই রিজিয়নটা রয়েছে, দিস রিজিয়ন ইজ দেয়ার এন্ড রেস্ট অফ দ্য রিজিয়ন ইজ রিমুভ। তার মানে হচ্ছে এটা হচ্ছে হ্যাঁ, ইয়েস, এটা আমরা বাংলায় বলি হ্যাঁ, ইংলিশে ইয়েস। বাকি পোর্শন থেকে নো, আর কিছু নেই, রিমুভ। তার মানে হচ্ছে লজিক ওয়ান, লজিক জিরো। বুঝতে পারলে কেন এটা পজিটিভ মানে বলা হয়? কারণ এক্স্যাক্টলি যে প্যাটার্নটা তুমি ফটোমাস্কে ড্র করেছো, সেটাই সেম পোলারিটিতে এটা এখানে ট্রান্সফার হয়। দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড পজিটিভ ফটো। On the contrary, if you see the negative, this one, other case, that is called the negative photoresist. Negative photoresist কি হচ্ছে? দেখো, যেটা প্যাটার্ন মানে যেটা আমি রাখতে চাইছি বা ট্রান্সফার করতে চাইছি, সেই পোর্শনটা, তার করসপন্ডিং পোর্শনটা এখানে থাকবে, মানে নেগেটিভে যে জিনিসটা হয়, ঠিক আছে। তো সেইটা থাকবে না, যেটা আর যেটা পোর্শনটা আমি মানে যেখানে কিছু নেই আমার অ্যাকচুয়ালি ফটোমাস্কে, সেই তার করসপন্ডিং পোর্শনটা থাকবে। তার মানে যেটা এখানে নো, সেটা এখানে ইয়েস,
আর যেটা এখানে ইয়েস সেটা এখানে নো। বা উল্টো দিক থেকে বলতে পারো যেটা এখানে লজিক 0 সেটা এখানে লজিক 1, যেখানে লজিক 1 সেটা এখানে লজিক 0। ঠিক আছে, দেখো তাই হয়েছে। এই যে মাঝখানটা দেখো একটা ক্যাভিটি টাইপ একটা ফর্ম করেছে, which basically giving you the same shape, this kind of geometric shape। আর যে পোর্শন গুলো এখানে থাকার কথা ছিল না সেই পোর্শন গুলোকে ক্লিয়ার হয়ে গেছে। তো এই পোর্শনটা রিমুভ হয়ে গেছে। দেখো যা এখানে প্যাটার্ন আছে তার ঠিক রিভার্স পোলারিটি হয়েছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে নেগেটিভ। যেটা এখানে থাকার কথা সেটা এখানে থাকবে না, যেটা এখানে থাকার কথা না সেটা এখানে থাকবে, দ্যাটস অল। আর পজিটিভ হলে সেম পোলারিটি। হোপফুলি ইউ ক্যান ডিস্টিংগুইশ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু। দেখো এই জায়গাটা ঠিক আছে। নেগেটিভের ক্ষেত্রে যেটা হচ্ছে, Yes, sir. যেটা এক্সপোজ পোর্শন, তার মানে আমার এই কনটেক্সটে কি হচ্ছে, যে পোর্শনটা এক্সপোজ সেই পোর্শনটা, মানে এক্সপোজ মানে এক্সপোজ টু দ্য লাইট, সেই পোর্শনটা বেসিক্যালি হার্ডেন হয়ে গেছে। যে পোর্শনটা এক্সপোজ, দ্যাট মিন্স দিস পোর্শন ইজ এক্সপোজ, দিস পোর্শন গট হার্ড, and then you cannot remove it easily। ঠিক আছে, so after using developer, some kind of developer, what is going to happen, the portion that remain covered মানে এই যে ওপেক পোর্শনটা কভার করে রেখেছিল, that portion got removed। ঠিক আছে, the opposite polarity, কার অপোজিট, মাস্কের যে প্যাটার্ন আছে তার অপোজিট, ভালো করে বুঝবে কথা, অপোজিট টু দ্য প্যাটার্ন অফ দ্য মাস্ক অর ফটো মাস্ক, তার অপোজিট প্যাটার্ন অর ইমেজটা আমার এখানে ট্রান্সফার হচ্ছে। ঠিক আছে, এই কনটেক্সটে একটা কথা একটু বলি তোমাদের, আমি মনে হয় ইন্ট্রোডাক্টরি ক্লাসে বলেছিলাম কয়েকবার, এই যে ফটো মাস্ক, এই যে মাস্কে যে জিনিসটা আমরা ড্র করি, এটা হচ্ছে বেসিক্যালি আউটপুট অফ সার্কিট ডিজাইন। সার্কিট বা সিস্টেম ডিজাইনারদের আউটপুট হচ্ছে ফটো মাস্ক বা মাস্ক। ঠিক আছে, তো আর এইটা মানে সার্কিট ডিজাইনার, তুমি বলবে যে স্যার এটা তো কিছু জিওমেট্রিক শেপ, এটা থেকে আমি কি বুঝবো? এটা থেকে তুমি কিছু বুঝবে না, কিন্তু এটা থেকে বুঝবে হচ্ছে যারা প্রসেস ইঞ্জিনিয়ার বা টেকনোলজিস্ট, তাদের কাছে এটা হচ্ছে ইনপুট। মানে যেটা সার্কিট ডিজাইনারদের আউটপুট, মানে ফটো মাস্ক বা অ্যাকচুয়ালি এটা লেআউট, এটাকে আমরা বলি লেআউট। তুমি উপর থেকে দেখছো টপ ভিউ, ইজ বেসিক্যালি লেআউট বা প্ল্যান। This layout is basically the output of the circuit designer, the system designer, and input to the processing or technologies। বুঝতে পেরেছো? যে একটা কথাই বারবার বলি না যে সার্কিট ডিজাইনার আর প্রসেস ইঞ্জিনিয়ারের মাঝখানে কেউ একজন বসে আছে, কাইন্ড অফ ইন্টারপ্রিটার অর ট্রান্সলেটরের মতো, সেটা হচ্ছে এই জিনিস ফটো। এর এদিকে হচ্ছে মানে এটা বেসিক্যালি এসছে কার থেকে, এটা এসেছে হচ্ছে আউটপুট হিসাবে ফ্রম দা সার্কিট ডিজাইন, আর এটা ইনপুটে কাজ যাচ্ছে, ইনপুটে গেছে হচ্ছে প্রসেসিং। ঠিক আছে, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা মাথায় রাখো। এনিওয়ে, তো সেই প্যাটার্নটা তাহলে আমার ট্রান্সফার হচ্ছে, কিন্তু দেখো প্যাটার্ন ট্রান্সফার কিন্তু আমার হয়েছে এখানে, the pattern is also transferred কিন্তু but in the opposite sense, in opposite polarity to that of the photon। ঠিক আছে, এখানে তুমি বলতে পারো যেমন আমি যেমন তোমার পজিটিভ কি বলে রেজিস্টার ক্ষেত্রে যেটা বললাম, যে মেইনলি ওটা অ্যাসিডিফাইড হয়ে যায়, যে রিজেন্টটা সফট হয়ে যায়। তারপরে যদি তুমি প্রপার মানে ধরো বেসিক কোনো সলিউশন ধরো NaOH and etc তুমি যদি ডেভেলপ করো, দেন দোজ সফট পোর্শন অর দ্য অ্যাসিডিফাইড পোর্শন which actually got exposed to the UV light will be removed। ঠিক আছে, and thus the same polarity image will be transferred on the wafer। কিন্তু যদি নেগেটিভ হয়, তাহলে নেগেটিভের ক্ষেত্রে কি হবে? নেগেটিভের ক্ষেত্রে যেটা হচ্ছে, যে তুমি ইউভি লাইট এক্সপোজ করছো, যে পোর্শনটা এক্সপোজ হচ্ছে সেই পোর্শনটা যেটা বললো সেটা হচ্ছে হার্ড হয়ে যায়। যে পোর্শনটা হার্ড হয়ে যায় মানে তুমি সেটাকে রিমুভ করতে পারবে চট করে, মানে পারবে পরে করবে অন্য কেমিক্যাল দিয়ে, কিন্তু নর্মালি সেই পোর্শনটা আমরা ডেভেলপার দিয়ে রিমুভ করতে পারি না। তো আমাদের যেটা করতে হয়, যে পোর্শনটা কভার্ড আছে, মানে এখানে ব্ল্যাক পোর্শনে করসপন্ডিং পোর্শনটা বলছি, যেটা যে পোর্শনটা এখানে কভার্ড আছে বা ব্লকড আছে, সেই পোর্শনটাকে আমরা যদি প্রপার ডেভেলপার ইউজ করি, যেমন এটা বেসিক্যালি তো অর্গানিক পলিমার, তো অনেক রকমের ডেভেলপার হতে পারে, যেমন মনে করো ট্রাইক্লোরোইথিলিন হতে পারে, সরি ইথিলিন, ট্রাইক্লোরোইথিলিন হতে পারে, এরকম অনেক থাকতে পারে। তো যেটা যদি ইউজ করো, সো দ্যাট this portion মানে this portion after getting exposed to the UV light mainly হয়তো পলিমারাইজড হয়ে গেছে। ঠিক আছে, মানে ব্যাপারটা আমরা ভাবতে পারো, প্রথমে ধরো পুরো পিআরটাই, এই নেগেটিভ পিআরটাই আনপলিমারাইজড, এবারে যখন ইউভি লাইটটা যে পোর্শনটা পড়েছে, দ্যাট পোর্শন বিকাম পলিমারাইজড এন্ড বিকাম স্ট্রং। সো পলিমার বুঝতে পারছো চেইন ফর্ম করে গেছে, সো অনেক স্ট্রং হয়ে গেছে, পাওয়ারফুল, তুমি সহজে রিমুভ করতে পারছো।
আর যে পোর্শনটা কভার হয়েছিল সেটা মনে করো আনপলিমারাইজড রয়ে গেছে। সো ইফ ইউ ইউজ suppose developer like trichloroethylene or something like that, so it will basically dissolve that unpolymerized portion and it will be removed. Are you getting the point? So this is the difference. So I mean, to be positive photoresist use করছো, whether you are using the positive or the negative, accordingly you have to select or the choose proper developer also. Yes? And accordingly you have to design your mask. Please note it. কারণ এই মাস্কের প্যাটার্নটা যদি তুমি অন্যরকম করে দাও তাহলে কিন্তু পজিটিভ আর নেগেটিভের সেন্সটা কিন্তু পাল্টে যাবে। তো মাস্কটা কি হবে, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। মাস্কটা আমি কিভাবে ডিজাইন করব সেটাও কিন্তু ইম্পর্টেন্ট, যে আমরা পজিটিভ রেজিস্ট এবং নেগেটিভ রেজিস্টের জন্য মাস্কটা কিভাবে ডিজাইন করে কি আমি ট্রান্সফার, হোয়াট অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু ট্রান্সফার, মিনস হুইচ রিজিয়ন should be there, means logic 1 suppose or yes, and which region should not be there, that means logic 0 suppose, মানে no। ঠিক আছে, ইয়েস নোটা কিন্তু আমার কাছে খুব ক্লিয়ার যে হ্যাঁ এই পোর্শনে থাকবে, এই পোর্শনে থাকবে না, সেইভাবে কিন্তু তোমার ফটো রিলিজকে ডিজাইন করতে হবে, সরি ফটো মাস্ককে ডিজাইন করতে হবে বা ড্র করতে হবে। তারপরে তুমি ফটো রেজিস্ট নেগেটিভ ইউজ করছো কি পজিটিভ ইউজ করছো। পজিটিভের ক্ষেত্রে একটু অ্যাডভান্টেজ কিছু কিছু সময় পাওয়া যায়, এটা মেইনলি হচ্ছে তোমার ওই একটু রেজলিউশনটা বেটার হয় উইথ রেসপেক্ট টু নেগেটিভ, কখনো কখনো দেখা যাচ্ছে। তো পিপল সামটাইমস প্রেফার পজিটিভ ফটো রেজিস্ট ওভার নেগেটিভ। বাট এনিওয়ে, বাট কনসেপচুয়ালি তুমি যদি দেখো তো দুটোই ইউজ করা যেতে পারে। কি প্যাটার্নটা অ্যাকচুয়ালি তুমি ট্রান্সফার করতে চাইছো সেটা কিন্তু ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অন দ্যাট। ঠিক আছে, উল্টো যেন না হয়ে যায়, মানে তুমি করতে চাইলে এক হয়ে গেল আর এক, মানে একদম অপোজিট, তাহলে কিন্তু পুরো গন্ডগোল। এনিওয়ে, তো আমরা আবার ব্যাক করি এখানে। এই হচ্ছে তোমার সেই পিআর। এবার তোমার তাহলে আমরা ইউভি লাইট শাইন করলো, শাইন করার পর পিআর কোটেড বা কভার যে ওয়েফার ছিল থ্রু মাস্ক, এটা বোঝা গেল আপাতত। এবার যেটা বলছিলাম, যদি আমি আমি ফর দ্য টাইম বিং আমি এটাকে পিআর মানে পজিটিভ পিআর অ্যাজিউম করে এগোচ্ছি, ঠিক আছে, তুমি এটাকে নেগেটিভ দিয়ে রিপ্লেস করতে পারো, কোনো অসুবিধা নেই। তো যদি এটা পজিটিভ পিআর হয় তাহলে সেক্ষেত্রে আমার তোমার এই এই যে পোর্শনটা এক্সপোজড হলো সেই পোর্শনটা অ্যাসিডিফাইড হয়ে যাবে। ঠিক আছে, অ্যাসিডিফাইড যদি হয়ে যায়, এটা বললাম আর কি, অ্যাসিডিফাইড হয়ে গেল। ঠিক আছে, যেটা এক্সপোজ পোর্শন, অ্যাসিডিফাইড কোন পোর্শনটা হলো, যেটা এক্সপোজ টু ইউভি লাইট, অ্যাসিডিফাইড হয়ে গেল। এবার নেক্সট স্টেপে আমি কি করব, 5 নম্বর স্টেপে। 4 নম্বর অব্দি গেল, 5 নম্বর স্টেপে কি করব। এবারে যেটা করব সেটাকে অনেকে এর সঙ্গে অ্যাড করতে পারো, আলাদা কোনো স্টেপ হিসেবে লিখতে পারো। এই যে অ্যাসিডিক ছবিটা অলরেডি দেখালাম, অ্যাসিডিফাইড যখন হয়ে গেছে, এবার সাবসিকুয়েন্টলি ইউ হ্যাভ টু এক্সপোজ দিস ওয়েফার সাম ডেভেলপার। তার মানে ধরো এই কেসে যদি আমি অ্যাসিডিফাইড বলি, সাম যেটা আমি তোমাদের বলছিলাম কিছু বেসিক সলিউশন, ধরো এনএওএইচ, আমি তাইতে এনএওএইচ ডেভেলপার ইউজ করব। এটা বেসিক্যালি কি করবে, এই এক্সপোজ যে রেজিস্টার যেটা অ্যাসিডিফাইড হয়ে গেছে সেই পোর্শনটাকে এইচআরএল করে দেবে বা রিমুভ করে দেবে, যাই বলো, and thus the pattern will be transferred, pattern from the mask will be transferred to the wafer with the same polarity। ঠিক আছে, এই কনটেক্সট with the same polarity ট্রান্সফার হবে। ঠিক আছে, এটা গেল মানে ডেভেলপিং স্টেজ। তারপরে 6 নাম্বার আমরা যে লাস্ট স্টেপ যেটা বলতে পারি সেটা হচ্ছে পোস্ট বেকিং। আমরা প্রি বেকিং দেখেছি, এবার হচ্ছে পোস্ট বেকিং বা পোস্ট বেক। এটাকে লোকে বলে হচ্ছে হার্ড বেক। হার্ড বেক, ওটা সফট বেক ছিল, এটা হচ্ছে হার্ড। ওই তো তখনই বললাম না যে একটা হার্ড বেকও হবে, হচ্ছে হার্ড বেক। হার্ড বেকিং মানে কিছুই না, আগেরটার টেম্পারেচার ছিল মনে করো 80 থেকে 90 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে প্রায় 120 ডিগ্রি সেন্টিগ্রেড বা আর একটু বেশি, এরকম টিপিক্যাল ভ্যালু। একটু হাই টেম্পারেচার যাবে, আর টাইম অফ এক্সপোজার বা বেকিং টাইমটা, টাইম অফ এক্সপোজার মানে বেকিং টাইমটাও এখানে একটু বেশি থাকবে। ওখানে ধরো মনে করো 15 মিনিট 20 মিনিট হয়, এখানে মনে করো প্রায়টা ডাবল, অ্যারাউন্ড 30 মিনিট রাফলি। ঠিক আছে, রাফ একটা আমি টিপিক্যাল ভ্যালু 30 মিনিট, এই জন্য এটাকে বলা হচ্ছে হার্ড বেক। এবারে তুমি জিজ্ঞেস করবে যে এইটার উদ্দেশ্য কি, হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ দিস, পারপাস অফ দিস হার্ড বেক। একটা জিনিস লক্ষ্য করো, when the pre-baking step is done and when the post-baking step is, or better to say at what stage
what stage we do pre-baking and what stage we do post-baking. Pre-bakingটা আমরা মেনলি করছি before the exposure to the UV light, or বলতে পারো before the wafer get exposed to the UV light, আমরা pre-baking করছি, ঠিক আছে? তখন আমরা pre-bakingটা করি। কেন করছি না, যে রেজিস্টটা আমরা দিয়ে কভার করেছি বা কোট করেছি তার মধ্যে যদি কিছু আনওয়ান্টেড ডাইলিউয়েন্ট বা কিছু থাকে সেটাকে রিমুভ, ঠিক আছে? ওয়াটার বাবল, ডাইলিউয়েন্ট এটসেট্রা সেটাকে রিমুভ। আর পোস্ট বেকিংটা করছি কখন, আমরা ইউভি লাইট এক্সপোজার হলো, পিআর এর ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হলো, accordingly using some kind of developer we removed some portion and kept other portion, এই প্রসেসটা হয়ে গেল। মানে যেটাকে ওই এচিং পার্টটা আর কি এই কনটেক্সটে দিয়েছি, এটা হলো মানে ইউজিং ডেভেলপার উই রিমুভ সাম পোর্শন সিলেক্টেড, এটা হয়ে গেল। এর পরে যে আবার বেকিংটা করছি সেটাকে আমরা বলছি পোস্ট বেকিং বা হার্ড বেকিং। নাও হোয়াট ইজ দ্য পারপাস, তোমরা বুঝতেই পারছো অলরেডি আমরা ডেভেলপার ইউজ করেছি, সাম কাইন্ড অফ কেমিক্যালস আমরা অলরেডি ইউজ করি। তার মানেটা কি, এগেইন ওই যে এই যে ছবিটা আবার যাই আমরা, এই যে অলরেডি দেখো আপনার রিমুভাল, এটা বা এটা যে কোনো একটা ছবি তোমরা নিতে পারো, রিমুভাল কিছু পোর্শন রয়ে গেল, কিছু পোর্শন রিমুভ হয়ে গেল, তাই তো? এইখানে যে রিমেইনিং যে পিআর কোটেড, পজিটিভ হলে এইটুকু পোর্শনে পিআর রয়ে গেছে, নেগেটিভ হলে এইটার এই পোর্শনটা রয়ে গেছে, এই যে রিমেইনিং যেটা রয়ে গেল ওর পিআর কোটেড যে ওয়েফার, এখানে থেকে আমরা কোনো ডাইলিউয়েন্ট বা সলভেন্ট যেটা ডেভেলপারের মধ্যে ছিল, কারণ আমরা অলরেডি ডেভেলপার ইউজ করেছি না, তো সেটা ছিল, সেটাকে আমরা রিমুভ করতে চাই, উই ওয়ান্ট টু রিমুভ দ্যাট। কেন, এটাকে রিমুভ না করলে এই পিআর আর এই যে নিচের ওয়েফার আছে এর মধ্যেকার যে কোহেসিভনেস বা ওই সেই এগেন কোহেসিভ ফোর্স তাই বলো, সেইটা কিন্তু অনেক উইক হয়ে যেতে পারে। বা উল্টো দিক থেকে বলতে পারো, ইন আদার ওয়ার্ডস ইউ ক্যান সে উই বেসিক্যালি রিমুভ দ্যাট ডাইলুয়েন্ট অর সলভেন্ট ইন দ্য ডেভেলপার to increase the cohesiveness between this PR and the wafer. তাহলে কি হবে, পিআরটা আরো হার্ড তোমার ওয়েফারের উপর বসবে, আরো শক্ত হবে ওয়েফারের উপর বসবে, উঠে চলে আসবে, ঠিক আছে? সহজে এটা ডিট্যাচড হয়ে যাবে। যদি সাপোজ যদি এটা সাম অ্যাক্সিডেন্টালি কোনোভাবে আমরা প্রপার ল্যাক অফ টেকিং প্রপার কেয়ার অর সামথিং কিন্তু উঠে চলে আসে, তাহলে আমার লাভ কি হলো, পারপাস কি হলো, এতক্ষণ ধরে যা করছিলাম সেটা তো কোনো পারপাসই হলো তার বলো, ঠিক আছে? আমাদের পারপাসটা কি ছিল, যে সাম পোর্শন উইল বি কভার্ড এন্ড সাম পোর্শন উইল ফ্রম সাম পোর্শন দ্য পিয়ার উইল বি রিমুভ, এটা তো ছিল, সো দ্যাট দ্য প্যাটার্ন উইল বি ট্রান্সফার। তা সেটা যদি পারপাসটা সার্ভ না হয় তাহলে আমার হলো না অ্যাকচুয়ালি। সেই জন্যই আমার কি করতে হবে, এটা একটা প্রিকশনারি মেজার বলতে, যে আমি এক্সট্রা আর একটু মেজার্স নিচ্ছি, যে আমি আবার এটাকে বেক করছি অনেকক্ষণ ধরে, যাতে করে কোনো রকম যদি সলভেন্ট ডাইলুয়েন্ট কিছু থেকে এটাকে, যেটা ডেভেলপার ইউজ করেছে জাস্ট এর ইমিডিয়েট প্রিভিয়াস স্টেপে, মানে হচ্ছে এই যে এনে ওই করো সে ফর এক্সাম্পল ইন কেস অফ পজিটিভ পিআর অর ইন কেস অফ সাপোজ নেগেটিভ পিআর, আমি ধরো ট্রাইক্লোরো ইথিলিন ইউজ করেছি বা এক্সেট্রা এরকম ধরনের, যেগুলো ইউজ করেছি সেগুলোর মধ্যে যদি কোনো রকম কিছু ডাইলুয়েন্ট সলভেন্ট বা ইত্যাদি কিছু থেকে থাকে বা ময়েশ্চার কিছু, সেগুলোকে যাতে করে কোনোভাবে এই পিআর, রেস্ট অফ দ্য পিআর এবং যে ওয়েফার আছে তাদের মধ্যেকার যে কোহেসিভনেস বা কোহেসিভ ফোর্স ইন বিটুইন, সেটাকে যাতে কোনোভাবে ডিস্টার্ব করতে বা উইক করে দিতে না পারে। উইক করে দিলে কি হবে, এই পোর্শনটা উঠে বেরিয়ে চলে আসতে পারে, ইট মে কাম আউট ফ্রম দ্য সার্কেল, মানে দ্যাট মে বি ডিট্যাচড, ঠিক আছে? তো এটা যাতে না হয়, তার মানে ইন আদার ওয়ার্ডস ইউ ক্যান সে টু হার্ডেন দ্য পিআর, পিআর যাতে শক্তভাবে বসে থাকে, ঠিক আছে? এই হচ্ছে পারপাস, ঠিক আছে? তো এই মোটামুটি হচ্ছে আমাদের স্টেপস, মানে খুব ব্রডলি বলতে গেলে আমাদের এইগুলো হচ্ছে স্টেপস যেটা অপটিক্যাল লিথোগ্রাফিতে আমরা মোটামুটি ফলো করি। দেখো বোঝা গেল? হ্যাঁ স্যার। এবারে এচিং পোর্শনটা এখন ছিল,
তার আগে একটা আমাদের লিথোগ্রাফি রিলেটেড কিছু কথা একটু বলি। দেখো দেখা যাচ্ছে স্লাইডটা? Yes. ওকে, দেখো কি লেখা আছে একটু পড়ি, আমি রিড আউট করে তোমরা দেখতে পাচ্ছ, আমি একটু রিড আউট করি। A wide range of products such as smartphones, তোমাদের হাতে আছে এখন বেশিরভাগই, and electrical appliances are becoming smaller and more functional. আমি এই কথাগুলো তোমাদের মনে নিশ্চয়ই আজ ইন্ট্রোডাকশন ক্লাসে বলেছিলাম, প্রথম দুটো ক্লাসে। And all are now part of everyday life. ঠিক আছে? The semiconductor lithography technology is making a significant contribution to the evolution of semiconductor integrated circuits. Semiconductor মানে semiconductor IC, which are indispensable component of this product. এই যে স্মার্টফোন বলো বা যে কোনো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বা গ্যাজেটস বা পোর্টেবল যে কোনো ডিভাইস বা সিস্টেম যাই হোক, এর মেন মানে এর হার্টে বসে আছে বেসিক্যালি কি? সেমিকন্ডাক্টর আইসি। ঠিক আছে? আর আইসির অন্যতম একটা কম্পোনেন্ট হিসেবে তুমি ভাবতে পারো হচ্ছে বেসিক বিল্ডিং ব্লক। আমি তোমাদের বলেছিলাম ট্রানজিস্টর, সে ফর এক্সাম্পল মসফেট। ওকে, ব্যাপারটা ভালো করে বুঝবে। পুরো প্রোডাক্ট একটা স্মার্টফোনের মধ্যে অন্যান্য অনেক কম্পোনেন্টস আছে বা সাবসিস্টেম আছে, তো তার সেন্টারে বা কেন্দ্রে বসে আছে হচ্ছে আইসি, সেমিকন্ডাক্টর ইন্টিগ্রেটেড সার্কিট। ঠিক আছে? আবার একটা ইন্টিগ্রেটেড সার্কিটের মধ্যেও অনেক রকমের কম্পোনেন্টস আছে, যেটা তোমাদের বলেছি বেসিক বিল্ডিং ব্লক। সেখানে আবার হার্ট হচ্ছে ট্রানজিস্টর। এবারে পয়েন্টটা হচ্ছে যে এই যে সেমিকন্ডাক্টর ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি বা যেটাকে তোমরা আমরা চিপ বলি, এটা ফর্ম করা বা এটাকে রিয়েলাইজ করা পসিবল হয়েছে মেইনলি, হ্যাঁ অবভিয়াসলি অল আদার স্টেপস আর অলসো ইম্পর্টেন্ট, অল আদার প্রসেস স্টেপস আর অলসো ইম্পর্টেন্ট, ইকুয়ালি ইম্পর্টেন্ট, কিন্তু আমি যেটা তোমাদের প্রথমেই বললাম আজকে ক্লাসে, দ্য হার্ট অফ দিস ইজ বেসিক্যালি দ্য লিথোগ্রাফি followed by etching, lithography followed by etching. ঠিক আছে? তো whenever you will go for lithography you have to go for etching. ঠিক আছে? সো লিথোগ্রাফি কিন্তু হচ্ছে একটা কি পার্ট বা কি স্টেপ বা সিগনিফিকেন্ট স্টেপ। আর একটা কথা মাথায় রাখবে, লিথোগ্রাফি ডেভেলপমেন্ট হয়েছে বলে, আমি লিথোগ্রাফি ইন জেনারেল বলছি, নট স্পেসিফিক টু ফটো লিথোগ্রাফি। লিথোগ্রাফি ডেভেলপমেন্ট হয়েছে বলেই কিন্তু আজকের যুগে এই যে অ্যাপ্লায়েন্স গুলো বা তোমার সিস্টেমস গুলো আরো ফাংশনাল হয়েছে, আরো পাওয়ারফুল হয়েছে। ঠিক আছে? এবং তাদের মধ্যে যে আইসি, তার সাইজ আমি ছোট করতে পেরেছি, এবং সেই আইসির মধ্যে যে ডিভাইস গুলো আছে তাদেরও আবার সাইজ ছোট করতে পেরেছি। এটা কিন্তু মেইনলি বিকজ অফ দিস লিথোগ্রাফি ফলোড বাই ইচিং। এটা মাথায় রাখবে সবসময়। তো লিথোগ্রাফি ইজ এ হার্ট অফ প্রসেস টেকনোলজি, কি স্টেপ তাকে বলে। ঠিক আছে? বাকি সব যদি থাকতো, লিথোগ্রাফি না থাকতো তাহলে কিছু হতো না। আর লিথোগ্রাফি যদি অ্যাডভান্সমেন্ট না হতো তাহলে তুমি আজকে এত স্মল ডাইমেনশনে এত পাওয়ারফুল এত ফাংশনাল এই ধরনের ডিভাইস বা সিস্টেম গুলো দেখতে পেতাম, যেগুলো আমরা এটা এই জায়গাটা সবসময় মাথায় রাখবে। ঠিক আছে? এটা এটা একটা শর্ট কোশ্চেন আসে অনেক সময় অনেক ইন্টারভিউতে বা ভাইভাতে, যে কি স্টেপ কোনটা, কি প্রসেস স্টেপ কোনটা। তো ইউ মে বি কনফিউজ, there are lots of steps you have to employ to develop a IC, an IC. So which one will be the key or the heart of the process technology? Which one is the heart of the process technology? It's the lithography. ঠিক আছে? So, semiconductor lithography system undertakes a process whereby highly complex circuit pattern, আমি অলরেডি তোমাদের বললাম, highly complex circuit patterns drawn on a photo mask, যেটাকে আমরা শর্টে মাস্ক বলি, made of a large glass plate. Glass plate মানে কোয়ার্টজ বা সিলিকা। ঠিক আছে? গ্লাস প্লেট are reduced using ultra high performance lens and exposed onto a silicon substrate known as wafer. অলরেডি তোমরা জানো। এবারে সেমিকন্ডাক্টর লিথোগ্রাফি সিস্টেমে মানে সেমিকন্ডাক্টর লিথোগ্রাফি বলছি কেন? বিকজ লিথোগ্রাফি ইন জেনারেল ইউ নো ইটস এ ভেরি ওল্ডার থিং কনসেপ্ট। তো সেমিকন্ডাক্টর স্পেসিফিক্যালি এই কনটেক্সটে বলছি, যাই হোক এটা ইমপ্লাইড, এটা বলা কিছু। সেমিকন্ডাক্টর লিথোগ্রাফি সিস্টেম রিকোয়ার্স 3 key technologies and these determine their performance. এইটা অনেক সময় কোশ্চেন আছে, এই তিনটে আমাদের বলতে পারো মেট্রিক, পারফরমেন্স মেট্রিক বা মেইন তিনটে টেকনোলজি
যার উপর দাঁড়িয়ে আছে আবার লিথোগ্রাফি, পুরো সেমিকন্ডাক্টর লিথোগ্রাফি সিস্টেমটা আবার যার উপর। সেই তিনটে কি? ফার্স্ট হচ্ছে দেখো রেড কালারে দেখতেই পাচ্ছ, দ্য রেজলিউশন ক্যাপাবিলিটি অফ দ্য প্রজেকশন লেন্স। মেইনলি এখানে একটা অপটিক্যাল সিস্টেম থাকে, ঠিক আছে, লেন্স এখানে ইউজ করতে হয়। কারণ এই যে যখন আমি প্রজেক্ট করছি না, আমি যখন ফটো মাস্কে কিছু ড্র করছি, সেই যে প্যাটার্নটা, সেই কমপ্লেক্স যে সার্কিট প্যাটার্ন, সেটাকে আমি যে ট্রান্সফার করছি, তো ট্রান্সফার করছি মানে অবভিয়াসলি ইউজিং সাম লেন্স। আমি দেখাবো ছবি, সেটা কোনো কারণ লেন্স, এটা মাথায় just to because in between there will be some kind of optical system, lens and other things. তো এখানে লেন্সটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। তো এই লেন্সের, এই যে প্রজেকশন লেন্সের রেজলিউশন ক্যাপাবিলিটি একটা ইম্পর্টেন্ট জিনিস। এবং দেখো এই প্রজেকশন লেন্সের যে রেজলিউশন ক্যাপাবিলিটি, এটা কিন্তু সেমিকন্ডাক্টরের সঙ্গে যুক্ত নয়। প্লিজ নোট দিস পয়েন্ট। Resolution capability of the projection lens, it is basically related to the optics and the way the lenses are made up. লেন্স যে তৈরি হয় তার জন্য আলাদা মেটেরিয়াল আছে, তার জন্য আলাদা টেকনোলজি আছে, আলাদা ইন্ডাস্ট্রি আছে, ঠিক আছে। আমরা লেন্স সেখান থেকে কি করব, উই উইল বেসিক্যালি বাই দ্যাট, গিভিং অর্ডার, উই উইল বেসিক্যালি বাই উইথ রিকোয়ার্ড স্পেসিফিকেশন, দে উইল বেসিক্যালি প্রোভাইড আস। তো আমরা সেই লেন্সটাকে ইউজ করবো ফর আওয়ার পারপাস। তার মানে সেই লেন্সের, প্রজেকশন লেন্সের স্পেসিফিক্যালি তার টেকনোলজিটারও কিন্তু ডেভেলপমেন্ট হওয়া প্রয়োজন, মানে দ্যাট শুড বি বেটার উইথ টাইম। তার মানে তার রিজলভিং পাওয়ার লেন্সের আরো বেটার হতে হবে উইথ টাইম, ঠিক আছে। একটা ছবি আগে আমি একটু দেখিয়ে নিই, তাহলে আমার বলতে সুবিধা হবে। এটা, এই ছবিটাতে তোমরা দেখতে পাচ্ছ, ইটস বেসিক্যালি কমপ্লেক্স পিকচার। এই যে সিডি বা ডিভিডির মতো দেখতে পাচ্ছ এরকম চকচক করছে, এগুলো বেসিক্যালি ওয়েফার, ঠিক আছে। এগুলো হচ্ছে ওয়েফার, এগুলো হচ্ছে ওয়েফার লোডার। তো ওয়েফার এখান থেকে গিয়ে আলটিমেট এখানে লোড হচ্ছে। দিস ইজ লেন্স, ইট ইজ কল্ড দ্য প্রজেকশন লেন্স। আর এটা হচ্ছে ফটো মাস্ক। এই যে দেখো এখানে এটা হচ্ছে মাস্ক, ফটো মাস্ক। দিস ইজ হোল্ডার। সো ইউ ক্যান বেসিক্যালি মুভ অর স্লাইড ইট ডিপেন্ডিং অন দ্য ইউর রিকোয়ারমেন্ট। এইদিকে মুভ করতে পারো, ব্যাক অ্যান্ড ফোর্থ মোশন আছে, ঠিক আছে। সো এন্ড এদিক থেকে লাইট আসছে, এর মধ্যে দিয়ে পাস করছে, দিস দ্য ফটো মাস্ক। এবং ফটো মাস্কটা তোমরা অলরেডি দেখলে একটা সিলিকা বা কোয়ার্টজ গ্লাসের ওপর আমরা বেসিক্যালি ড্র করি ক্যাট সিস্টেম ইউজ করে, ঠিক আছে। তো সেই ফটো মাস্ক এখানে ইউজ করা হচ্ছে, তার মধ্যে দিয়ে এটা পাস করছে এবং সেটা লেন্সের মধ্যে দিয়ে যাচ্ছে, যেটা বলছে প্রজেকশন লেন্স, ঠিক আছে। এটাও অনেকটা একটা সার্টেন পার্ট দেখাচ্ছে, এরও অনেক ভ্যারিয়েশন আছে, সেগুলো আমরা পরে যাবে। বাস এনিওয়ে জাস্ট টু গিভ ইউ সাম ইমপ্রেশন। তো এটা একটা প্রজেকশন লেন্স, এর মধ্যে দিয়ে ইটস বিং প্রজেক্টেড, মানে এখানে এটা একটু বড় সড়ো জিনিস, তাকে আমরা ছোট জায়গায় ওখানে প্রজেক্ট করছি। ব্যাপারটা হচ্ছে তোমরা যে অপটিক্সের কনসেপ্ট আর কি, যেটা তোমরা ফিজিক্সে পড়েছো, তো এটা হচ্ছে সেই হচ্ছে লেন্স। তাহলে এই লেন্সের কোয়ালিটি, মেইনলি তার রিজলভিং পাওয়ার, এর উপর ডিপেন্ড করছে তুমি কত ছোট বা কত অ্যাকিউরেটলি তোমার প্যাটার্নকে ট্রান্সফার করতে পারো, এটার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। তারপরে এটা একটা টেকনোলজি, এই টেকনোলজির ডেভেলপমেন্টও কিন্তু প্রয়োজন। যদি তুমি ওভারঅল ফটোলিথোগ্রাফি টেকনোলজি ডেভেলপমেন্ট করতে চাও, তার একটা মেজর পার্ট হিসেবে এটা প্রয়োজন, ঠিক আছে। যাই হোক, এই হচ্ছে সেই ওয়েফার, ওয়েফারের উপর রাইট করা হচ্ছে। ইট ইজ অলসো কল দ্য রাইটিং অন দ্য ওয়েফার। বিভিন্ন টেকনিক্যাল নাম আছে, পিপল অলসো কল দ্য রাইটিং অন দ্য ওয়েফার। এই যে ট্রান্সফার, প্যাটার্ন ট্রান্সফারটাকে বলে রাইটিং অন দ্য ওয়েফার। So you are basically writing. So these wafers are basically blank wafer. So nothing is written on this wafer. These are the wafer. এই যে সিডির মতো বা ডিভিডির মতো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ওয়েফার। এই বক্স আছে, এর মধ্যে ওয়েফার গুলো রাখা আছে, সেখান থেকে ওয়েফার গুলো এই চ্যানেলের আস্তে আস্তে এইভাবে করে আসছে, দিয়ে এখানে যাচ্ছে। তো এর উপরে আমি ওয়েফারটাকে লিখছি। এটা হচ্ছে ব্ল্যাঙ্ক ওয়েফার, এটা হচ্ছে ইউ আর রাইটিং সামথিং অন দ্য ওয়েফার। ওয়েফার আফটার রাইটিং, ঠিক আছে, পরে বা ট্রান্সফার, প্যাটার্ন ট্রান্সফার করার পরে, ঠিক আছে। এই হচ্ছে সেই লেন্স, প্রজেকশন লেন্স। এই লেন্সের কথা বলা। তো the better the resolving power of the lens, the more intricate a circuit pattern can be when it is optically transferred. তুমি কমপ্লেক্স থেকে কমপ্লেক্স সার্কিট ট্রান্সফার করতে পারবে যদি লেন্সের রিজলভিং পাওয়ার অনেক বেটার, ঠিক আছে। মানে সহজভাবে বলতে গেলে দুটো পাশাপাশি ডট খুব ক্লোজলি স্পেস ডটের মধ্যে যদি ডিস্টিংগুইশ করতে পারে, বা দুটো ক্লোজলি স্পেস লাইনের মধ্যে যদি ডিস্টিংগুইশ করতে পারে, দ্যাট ইজ দ্য রেজলিউশন। মানে মোর ইউ ক্যান ডিস্টিংগুইশ, মোর বেটার উইথ দ্য রেজলিউশন। খুব সহজভাবে বলতে, তাহলে কি হচ্ছে, তার মানে তুমি কত কাছাকাছি দুটো সার্কিট, মানে কমপ্লেক্স সার্কিট প্যাটার্ন, খুব ডেন্সলি প্যাকড,
কম্পোনেন্টস গুলো, ঠিক আছে, সেটাকে তুমি যদি ট্রান্সফার করতে হয় তাহলে তোমার লেন্সের রেজলিউশন পাওয়ার বা রিজলভিং পাওয়ার অনেক বেশি হতে হবে, অনেক হাই ক্যাপাসিটির হতে হবে। এটা কিন্তু একটা ফ্যাক্টর, একটা পয়েন্ট। ওকে, নাও টু ইমপ্রুভ লেন্স পারফরমেন্স, কোম্পানি, যে কোম্পানিরা লেন্স ম্যানুফ্যাকচার করে বা তৈরি করে, তারা অনেক রকমের কোয়ালিটি মেনটেন করার বা ম্যানেজ করার জন্য অনেক কিছু করে। যেমন তার মধ্যে ধরো কিভাবে আমি র মেটেরিয়াল, মানে যে র মেটেরিয়াল দিয়ে আমি লেন্স বানাচ্ছি তার ব্লেন্ডিং কিভাবে করব, তারপরে বিভিন্ন রকমের ডিজলভিং, গ্রাইন্ডিং, কোটিং, অ্যাসেম্বলিং ইত্যাদি ইত্যাদি, মানে এগুলো সব লেন্সের প্রিপারেশন, এগুলো আমাদের সঙ্গে যুক্ত নয়, নাথিং টু ডু উইথ দ্য মানে সেমিকন্ডাক্টর টেকনোলজি, ইট ইজ ডিফারেন্ট টেকনোলজি। বাট ইন দিস কন্টেক্সট জাস্ট আই হ্যাভ মেনশন these are the points that to be given primary consideration for you can say the betterment of the resolving power of the lens, and that will basically increase the resolution capability of the or capacity of the project। যেগুলো কোম্পানি যারা এইগুলো নিয়ে ডিল করে তারা এইসব পয়েন্টগুলো নিয়ে মেনলি ফোকাস করে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে বা সেকেন্ড কি ফ্যাক্ট টেকনোলজিটা হচ্ছে অ্যালাইনমেন্ট অ্যাকিউরেসি। অ্যালাইনমেন্ট, সেকেন্ড টেকনোলজি ইজ অ্যালাইনমেন্ট। এটা আবার পরের স্লাইডে যাও। এই যে দেখো, এই যে ফটো মাস্কটাকে এখানে মানে ইট ইজ বেসিক্যালি হেল্ড সাম, এবং নিচে দেখো ওয়েফারটাকেও হেল্ড করা, মানে এটা ওয়েফার স্টেজ, এটা হচ্ছে ফটো মাস্কটাকে এখানে রাখা হয়েছে, এটা ওয়েফার, ইন বিটুইন লেন্স আছে। এখানে একটা প্রপার অ্যালাইনমেন্টের প্রয়োজন হচ্ছে, তুমি বুঝতেই পারছো, ঠিক আছে, কোথায় আমি মাস্কটাকে রাখবো, ফটো মাস্কটাকে রাখবো, তার রেসপেক্টে কোথায় আমি ওয়েফারটাকে রাখবো। এবং দেখো আই ক্যান মুভ দিস ওয়েফার উইথ রেসপেক্ট টু ফটো মাস্ক, ঠিক, this line and this line, this direction as well as this direction, I can move it, I can slide it, স্লাইড করতে পারি, ব্যাক অ্যান্ড ফোর্থ মোশন যেটা বলছিলাম আমি করতে পারি। আবার আই ক্যান অলসো অ্যাডজাস্ট দিস পজিশন অফ দ্য মাস্ক, এখানে দেখো আমি অ্যাডজাস্ট করতে পারি, একটু অ্যাডজাস্ট করতে পারি, ঠিক আছে। এখানে আরেকটা ডিরেকশন দেখানো উচিত, এখানে নেই, যাই হোক এটা এখানে থাকবে। সেটা হচ্ছে একটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর সাপোজ, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর, একটা হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর, ঠিক আছে, যেটা তুমি এক্স ওয়াই জেড তোমার মতো ভাবো, তিনটে ডিরেকশনই পসিবল হয়, ঠিক আছে, মানে আপ ডাউনও করা যায়। তার মানে এই পুরো জিনিসটা হচ্ছে অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট বলে মাস্ক অ্যালাইনমেন্ট। এই মাস্ককে বা ফটো মাস্ক ইউ হ্যাভ টু অ্যালাইন উইথ রেসপেক্ট টু ওয়েফার, না হলে কি হবে, তুমি এক জায়গায় ট্রান্সফার করতে চাইলে আরেক জায়গায় ট্রান্সফার, এটাই হবে মিসঅ্যালাইনমেন্ট যাকে বলে। তো এরর যেটা ইন্ট্রোডিউস করে সেটাকে বলছি মিসঅ্যালাইনমেন্ট। মিসঅ্যালাইনমেন্ট হলে কি হবে, যেখানে প্রজেকশন হওয়ার কথা সেখানে হবে না, অন্য জায়গায় হবে, অ্যাজ সিম্পল অ্যাজ। সেই জন্য এটাকে বলছে অ্যালাইনমেন্ট অ্যাকুরেসি। নাও টু প্রডিউস এ সিঙ্গল সেমিকন্ডাক্টর, মানে ধরো একটা সেমিকন্ডাক্টর ডিভাইস, ফটো মাস্ক সিঙ্গেল সেমিকন্ডাক্টর মানে যে কোনো একটা সেমিকন্ডাক্টর ডিভাইস ফর দ্য টাইম, লেটস সে ট্রানজিস্টর, ফটো মাস্ক must be replaced tens of times and circuit patterns must be repeatedly etched in the exposure process। মানে যেটা বলতে চাইছি, কথাটার অর্থ হচ্ছে এইরকম যে আমার যখন একটা সিঙ্গেল মানে একটা পার্টিকুলার সিঙ্গেল ডিভাইস যখন তুমি রিয়েলাইজ করো একটা ট্রানজিস্টর বিজেপি আর মসফেট, মেনলি তোমাকে 10-20 বার হয়তো বা 30 বারও হতে পারে যদি খুব কমপ্লেক্স মানে ইয়ে হয় সার্কিটের ক্ষেত্রে, বা একটা ডিভাইসের ক্ষেত্রে ধরো কতবার লাগে না, একটা ডিভাইস হলে হয়তো 10-12 বার বা 15 বার সাফিসিয়েন্ট। তো 10 বার হয়তো তোমাকে মাস্কটা চেঞ্জ করতে হবে, মানে you have to basically replace one mask by the next one 10 times or may say 5 times। খুব শর্টে বললাম, খুব সিম্পল হতে বললাম 5 times। তাহলে কি হচ্ছে, each time you have to replace, তার মানে কি করতে হচ্ছে তোমাকে, you have to remove this, then you have to insert the new one, যে ইনসার্ট করবে আবার টাইট করবে, একটু কি হবে অ্যাডজাস্টমেন্টটা চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে। তো অ্যালাইনমেন্ট চেঞ্জ হয়ে যাবে। আমি তোমাদের বলছিলাম মনে হয় কোনো একটা ক্লাসে যে ফার্স্ট মাস্কটা তুমি যেখানে প্লেস করবে, the second mask should be aligned with respect to the first one, the third mask should be aligned with respect to the previous two, and like that। তার মানে যদি আমি 10 বার মাস্ক পাল্টাই, কি সে ফর এক্সাম্পল সেক অফ সিম্পলিসিটি 5 বার আমি ধরলাম মাস্ক পাল্টাই, মাস্ক চেঞ্জ করি, তাহলে আমাকে কি করতে হবে যে 5 বার যে প্রথম মাস্কটাকে যেখানে, ফার্স্ট অফ অল when I am placing the first mask here, that should be properly aligned, then when I am replacing this first mask by the second and the third and the fourth, like this, so
all in succession should be aligned with this previous, ঠিক আছে, one or ones। এই অ্যালাইনমেন্ট গুলো না, আবার আবার তারপরে শুধু তাই নয়, তুমি তো লিথোগ্রাফি করে শুধু ছেড়ে দিলে হবে না, মানে লিথোগ্রাফি তো তোমায় কি করতে হবে, এচিংও করতে হবে। বারবার এটা বলছি, লিথোগ্রাফি শুধু ফলোড বাই এচিং। তো এই কথাটাই বলেছে যে এই যে এজ করা হবে এক্সপোজ প্রসেস, তুমি এটা রিপিটেডলি করছো বারবার বারবার, সেক্ষেত্রে কি হতে পারে, এচিং এর মাধ্যমে কিছু পোর্শন একটু বেশি কেটে গেল, কম কেটে গেল। এজ মানে কি, বেসিক্যালি রিমুভ করা। তো রিমুভ করতে গেলে একটু বেশি রিমুভ হয়ে গেল, কোথাও কম রিমুভ হয়ে গেল, আন্ডার এচিং, ওভার এচিং, এগুলো হবে, ঠিক আছে। তো তার রেসপেক্টে আবার প্রপারলি ওকে অ্যালাইন করা, বেসিক্যালি ভেরি কমপ্লেক্স, ভেরি কমপ্লেক্স। এই জন্য অ্যালাইনমেন্ট অ্যাকিউরেসি কিন্তু একটা খুব মানে বলতে পারো কি ফ্যাক্টর, কি ফ্যাক্টর। So that is why it is therefore critically important, or of critical importance, that the silicon wafer and the photo mask are perfectly aligned each time, মানে 10 বার একটা সেমিকন্ডাক্টর ডিভাইস তৈরি করতে যদি 10টা বা ইনফ্যাক্ট মিনিমাম 5টাও যদি মাস্ক লাগে, এটা লাগে না, তার বেশি লাগে এনিওয়ে, লাগে, তাহলে 5 বার এবং ফলোড বাই এচিং, তো 5 বার আমাকে কিন্তু ওই ফটো মাস্ক আর ওয়েফার, এই 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 ফটো মাস্ক আর এই ওয়েফার, এই বারবার একে আমাকে অ্যালাইন করতে হবে ইচ টাইম, ঠিক আছে। এবারে এগুলো তো আর চোখে দেখে হয় না, এটা এত ছোট, এত মাইনিউট, মাইনিউট স্কেল যাকে বলে আর কি, এত স্মল, তুমি তো দেখতেই পাবে না চোখে, কিন্তু চোখে দেখতে পাবে না, তো ম্যানুয়ালি পসিবল না, যেগুলো তোমরা ল্যাবরেটরিতে আমরা যেভাবে ফিজিক্সের এক্সপেরিমেন্ট করি ম্যানুয়ালি করি, এটা পসিবল নয়। তাই জন্য কি করা হয়, হ্যাঁ এভরিথিং ইজ অটোমেটেড নাও ইট ইজ, বাট হোয়াট টু ডু টু মেক দিস অটোমেটেড, আমরা কি করি, অনেক রকমের সেন্সর আমরা এখানে ইউজ করি, যাতে করে এই পজিশনগুলো অ্যাকুরেটলি মেজার করা হয়, যাতে প্রপারলি অ্যালাইন। তার মানে কি হচ্ছে, সেন্সর, আমি কি বলতে চাইছি এখানে, সেন্সর টেকনোলজিটা ইজ অলসো ইম্পর্টেন্ট। বিভিন্ন রকমের সেন্সিং এলিমেন্ট থাকে এখানে, যারা এইগুলোকে প্রপারলি এখান থেকে সিগন্যাল ক্যাচ করে সেটাকে তোমার অ্যানালিসিস করা হয়, এবং সেখান থেকে দেখা হয় যে আমার স্ট্যান্ডার্ড যা অ্যালাইনমেন্ট তার রেসপেক্টে কতটা ডেভিয়েট করছে কি করছে না, বা অ্যাকর্ডিংলি আবার রিঅ্যাডজাস্টমেন্ট করা, এবং এভরিথিং ইজ ডান, মানে এভরিথিং ইজ রোবট কন্ট্রোল নাও ইট ইজ ফর এ বিগ প্রসেস, তোমার ফ্যাব অ্যাকচুয়ালি থেকে বলি আমরা, ফেব্রিকেশন ইউনিট, সবকিছু রোবট কন্ট্রোল, মেশিন কন্ট্রোল করছে, কোনো ম্যানুয়াল ব্যাপার নেই, কিন্তু স্টিল তোমাকে ব্যাপারটা বুঝতে হবে, ঠিক আছে। এখানে অনেক রকমের সেন্সর, ওকে, মানে এই অ্যালাইনমেন্ট অ্যাকিউরেসিটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা, এটার আবার দাঁড়িয়ে আছে কিন্তু সেন্সরের উপর। তার মানে দেখো ব্যাপারটা লিঙ্ক করো, যেহেতু তোমরা ইঞ্জিনিয়ার বা টেকনোলজি, সো সেন্সরের ডোমেইন, সেন্সর কিন্তু একটা আলাদা ডোমেইন, কমপ্লিট ইটস এ ডিফারেন্ট ডোমেইন, so development of that domain is also essential for the development of this, ওই সেন্সর ডোমেইনের ডেভেলপমেন্টটাও কিন্তু খুব জরুরি এই ওভারঅল স্টেপটার ডেভেলপমেন্টের জন্য, একটার সঙ্গে কিভাবে রিলেটেড। নাও দ্য থার্ড ওয়ান ইজ আ থ্রুপুট। থ্রুপুট কথার অর্থ তোমরা অনেকেই জানো, তোমরা যেহেতু নেটওয়ার্কিং পড়েছো, কম্পিউটার নেটওয়ার্কিং বা এই ধরনের সাবজেক্ট, তোমরা থ্রুপুটের কনসেপ্ট তোমাদের আছে। তো টেকনোলজিতে আমাদের মেইনলি, তোমাদের আমি প্রথম দিন একটা কথা বলেছিলাম, কস্ট। Cost is a very important thing whenever you are manufacturing an IC. So if it's a general purpose IC, cost is important. সব সময় কি হবে, লো কস্ট, যাতে ইজিলি অ্যাফোর্ডেবল হয়, এটা আমাদের দেখতে হবে। লো কস্ট হতে গেলে আমরা যদি ধরো এরকম যদি করতে পারি, ধরো যদি আমি ব্যাচ প্রসেসিং করতে পারি, ব্যাচ প্রসেসিং, যে একটা অ্যাট এ টাইম আমি যদি অনেকগুলোকে করতে পারি, তাহলে আমি অটোমেটিকলি থ্রুপুট বেড়ে যাবে। বা এভাবে বলতে পারো পার ইউনিট টাইমে, মানে ইউনিট টাইম মানে এই কনটেক্সটে তুমি আওয়ার নেবে, অবভিয়াসলি আওয়ারের নিচে তো এটা হবে না, এটা সেকেন্ড বা মিনিটে হয় না, বুঝতেই পারছো কমন সেন্স লাগিয়ে। তো অবভিয়াসলি অ্যান আওয়ার, ধরো অ্যান আওয়ার, একটা আওয়ারে, 1 ঘন্টায় তুমি কতগুলো ওয়েফারকে রাইট করতে পারছো, তুমি খুব সহজ ভাবে ভাবো, হাউ মেনি ওয়েফার্স, অন হাউ মেনি ওয়েফার্স ইউ ক্যান রাইট ইন 1 আওয়ার টাইম। 1 ইউনিট মানে এই কনটেক্সটে 1 আওয়ার, 1 সেকেন্ড বা 1 মিনিটটা অ্যাপ্লিকেবল হয়, একটু হাস্যকর, ওটা হয় পসিবল না, 1 মিনিটের মধ্যে বা 1 সেকেন্ডের মধ্যে রাইট করা যায় না, তুমি বুঝতেই পারছো প্রচুর প্রচুর ওয়েফার, সরি ডাই থাকে ওয়েফারের মধ্যে, অনেক ট্রানজিস্টার থাকে। তো যাই হোক, আমি যদি 1 আওয়ার টাইম দেখি, সো 1 আওয়ার টাইমের মধ্যে কতগুলো ওয়েফারকে তুমি রাইট করতে পারছো, এইভাবে তুমি ভাবতে পারো, সহজভাবে, ঠিক আছে। তো সেরকমই এখানে বলতে, দিস টেকনোলজি ইজ ইম্পর্টেন্ট when semiconductors are mass produced। যেটা বললাম কমার্শিয়াল পারপাসে তুমি যখন আইসি তৈরি করবে,
মাস প্রোডাকশন লাগে। থ্রুপুট is an indication of productivity which is expressed by the number of silicon wafer that can be exposed in an hour. এটা বললাম, to expose the maximum number of semiconductors on a single মানে ম্যাক্সিমাম নাম্বার অফ সেমিকন্ডাক্টরস মানে হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ, এখানে তুমি ধরতে পারো ম্যাক্সিমাম নাম্বার অফ কম্পোনেন্টস, মানে সেমিকন্ডাক্টর কম্পোনেন্ট বা বেসিক বিল্ডিং বা ট্রানজিস্টর বা ইত্যাদি কম্পোনেন্ট অনেক সিঙ্গেল ওয়েফার and boost the throughput। বেসিক্যালি কি করতে হবে যে তারপরে দেখো একটু একটু মানে কমন সেন্স লাগাও আবার, যে আমার এখানে ধরো আমি ধরো একটা ওয়েফারকে আমি রাইট করে ফেললাম, ওকে, রাইট করার সঙ্গে সঙ্গে কি করতে পারে, একটা ওয়েফারকে দেখো এদিকে লোড হচ্ছে আর এদিক থেকে আমি রিমুভ করব, এটা হচ্ছে ওয়েফার লোডিং। এই যে ওয়েফার লোডার, ওয়েফার লোড হচ্ছে, ওয়েফার লোডিং এন্ড রিমুভ। তাহলে লোডিং এন্ড রিমুভ করতে যদি আমার টাইমটা লেগে যায় তাহলে কি হবে, থ্রুপুট কমে যাবে। ঠিক আছে, একটা হচ্ছে আমার রাইটিং স্পিড, ভালো করে বোঝো, এই যে এই ধরো অপটিক্যাল ইউভি লাইট বা ডিপ ইউভি লাইট হোয়াট এভার, এটা দিয়ে যে আমি রাইট করছি এর উপর মানে প্যাটার্ন ট্রান্সফার করছি, এটার স্পিড ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আফটার ইট ইজ রিটেন, আফটার ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য প্যাটার্ন ট্রান্সফার প্রসেস, সো then you have to remove it and then you have to load the next wafer in the queue। এই যে রিমুভাল, আবার লোডিং, আবার অ্যাডজাস্টমেন্ট, এবং লোড করলেই শুধু হবে না, আবার অ্যালাইনমেন্ট দেখতে হবে, না। সো এই পুরো জিনিসটা যত ফাস্ট তুমি করতে পারবে তত তোমার 1 আওয়ার টাইমে থ্রুপুট বাড়বে, মানে মোর নাম্বার অফ ওয়েফার্স এর উপর তুমি লিখতে পারবে বা রাইট করতে পারবে। এটাই বলেছে যে কোনো স্ট্যান্ডার্ড বা গুড কোম্পানি তাদের এই এবিলিটিটা, যে এই টাস্কটা যেটা বলেছে টু মুভ দ্য state that holds the wafer in position at extremely high speed, এই যে ওয়েফার গুলোকে লোডিং করা, এখানে হোল্ড করা, রিমুভ করা, এই স্পিডটা কিন্তু অনেক বেশি করতে হবে, খুব ফাস্ট, মানে চোখের পলক ফেলতে ফেলতে রিমুভ হয়ে যায়, এবং এভরিথিং ইজ অটোমেটেড। আবার বলছি, কেউ ম্যানুয়ালি, এখানে কোনো লোক দাঁড়িয়ে হাতে করে করে দিচ্ছে এরকম নয়, বা ওয়েফার হোল্ডার ধরছে, ওয়েফার হোল্ডার দিয়ে এখানে ওয়েফারটাকে ইনসার্ট করছে, হ্যাঁ, তারপরে এই আছে আবার এখান থেকে টেনে এনে এখানে বসাচ্ছে, এরকম ব্যাপার নয় কিন্তু, এভরিথিং ইজ অটোমেটিক। ঠিক আছে, বাট স্টিল এভরিথিং ইজ অটোমেটেড হলেও সামথিং, এভরিথিং ইজ বিং মনিটরড অলসো। অটোমেটেড মানে এরকম না যে আমি মানে ওই ভগবানের নামে ছেড়ে দিচ্ছি, তা নয়, এভরিথিং ইজ বিং মনিটরড অ্যান্ড ফিডব্যাক, দের ইজ এ মানে ক্লোজড বা যেটা বলে ফিডব্যাক লুপ ইজ দেয়ার, feedback system is there, but closed loop যেটাকে আমরা বলি, closed loop, whenever there is some kind of error that will be adjusted এবং তার মনিটরিং হয়, মনিটরিং করার জন্য লোকজন থাকে। ঠিক আছে, তো এই স্পিডটাকে যদি আমি বাড়াতে পারি, এবং এই স্পিডটা তুমি বুঝতে পারছো, দিট ডিপেন্ডস অন দ্য ইট ইজ বেসিক্যালি মেকানিক্যাল স্পিড, এটা মেকানিক্যাল মুভমেন্ট, এই যে এই মুভমেন্ট, এখান থেকে যে ওয়েফার গুলো এখান থেকে আস্তে 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 মুভ করছে, ঠিক আছে, এখানে ইনসার্টেড হচ্ছে, এখান থেকে রিমুভ হচ্ছে, অল দিস আর মেকানিক্যাল মুভমেন্ট। সো এনি মেকানিক্যাল প্রসেস ইজ কম্পারেটিভলি স্লোয়ার। তো সেইখানটা যদি কোম্পানির মানে যারা খুব ভালো কোম্পানি, তারা চেষ্টা করে পয়সা খরচা করে হাই স্পিড, ওখানটা যদি হাই স্পিড সিস্টেম আমি দিতে পারি, তাহলে আমার কি হবে, থ্রুপুটটা বাড়বে। থ্রুপুট বাড়লেই কি হবে, ওভারঅল এটা বেসিক্যালি ট্রান্সলেটেড হবে ইন টার্মস অফ কস্ট। এক ঘন্টায় তুমি যত বেশি ওয়েফার ডেভেলপ করতে পারবে তত কম হবে তোমার পার ওয়েফারে যে ডাইগুলো আছে, বা হুইচ উইল বি আলটিমেটলি কনভার্টেড টু চিপ, দ্যাট কস্ট অফ দ্যাট উইল বি লোয়ার। ঠিক আছে, তো এই তিনটে পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। আবারও বলছি, এই তিনটে কিন্তু এই থ্রুপুট, অ্যালাইনমেন্ট অ্যাকুরেসি and the resolution capability of projection, এগুলো তিনটে কিন্তু has nothing to do with the semiconductor technology. Please try to distinguish, এটা কমপ্লিটলি ডিফারেন্ট টেকনোলজি। ঠিক আছে, বিভিন্ন কোম্পানি এগুলো বানায়, কিন্তু কিন্তু এগুলো তো টেকনোলজি, সেই টেকনোলজি বা সেই মানে কি বলবো তাদের ডেভেলপমেন্টের ওপর কিন্তু আমাদের ওভারঅল সেমিকন্ডাক্টর আইসি ডেভেলপমেন্ট দাঁড়িয়ে আছে, কারণ লিথোগ্রাফির ওপরই সবকিছু ডিপেন্ড করে মেইনলি, প্রাইমারি। ঠিক আছে, যেটা একটা কি প্রসেস বা মানে এটা আমি বললাম যে হার্ট অফ দ্য প্রসেস টেকনোলজি। তাহলে লিথোগ্রাফি আবার ডিপেন্ড করছে দেখো অন্য কিছু টেকনোলজির উপর, যার প্রাইমারি তিনটা টেকনোলজি হচ্ছে এটি: লেন্সের রেজলিউশন পাওয়ার,
অ্যালাইনমেন্ট, অ্যাকুরেসি অ্যান্ড থ্রুপুট। ঠিক আছে, সো এই তিনটে জিনিস একটু জাস্ট ব্রিফলি একটু তোমাদের সঙ্গে শেয়ার করে রাখি। এটা লাস্ট লাইন ওটা বলেছে, বাই কম্বাইনিং দিস টু টেকনোলজি ডিফারেন্ট কোম্পানিজ হ্যাভ সাকসিডেড ইন মেকিং সেমিকন্ডাক্টর that are described as the most precise machines in history. মানে এই যে লিথোগ্রাফির যে ভ্যারিয়েশনটা হয় না কোম্পানি টু কোম্পানি, মানে কোম্পানি এ সার্টেন টাইপ অফ লিথোগ্রাফি দেন কোম্পানি বি, তো তাদেরও কিন্তু মেইনলি ডিপেন্ড করছে এই তিনটে টেকনোলজির। মানে আমি কত পয়সা খরচা করে এই তিনটে খুব সফিস্টিকেটেড টেকনোলজি আমি নিতে পারছি, মানে এগুলো আমাকে কিনতে হবে। সেমিকন্ডাক্টর যারা সেমিকন্ডাক্টর আইসি বানায় তারা তো আর এগুলো বানায় না, তো এটা ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানি বা এর থেকে আসে, ইন্ডাস্ট্রি থেকে। তো সেখান থেকে আমি কত হাই কোয়ালিটি অ্যাফোর্ড করতে পারছি, কিনছি, সেটার উপর ডিপেন্ড করছে আমার আলটিমেটলি। এমনি মুশকিল হচ্ছে এখানে যদি তুমি আবার খুব বেশি পয়সা খরচা করো, সেটার আবার আলটিমেটলি এফেক্টটা কিন্তু তোমার আইসির উপরে পড়বে। তুমি অলরেডি পে করেছো না, সেটা তো কোম্পানি তুলবে তোমার থেকে, মানে ইউ আর দ্য এন্ড ইউজার, আপনারা উই আর দ্য এন্ড ইউজার, আমাদের থেকে তুলবে। তার মানে তোমার এই টেকনোলজি, মানে আমাদের আইসি টেকনোলজিকে সাপোর্ট করার জন্য যা যা টেকনোলজি, যেমন এখানে লিথোগ্রাফি কনটেক্সট ধরে এই তারা যদি আবার খুব সফিস্টিকেটেড এবং কস্টলি হয়, তাহলে আলটিমেটলি কিন্তু তোমার আইসিও কস্টলি হবে, আইসিও কস্টলি হবে, দ্যাট ইজ দ্য পসিবিলিটি। ঠিক আছে, সেই জন্য একটা তুমি দেখবে একটা ট্রেড অফ করা হয়, একটা ট্রেড অফ করা হয়। ওকে, তুমি কস্ট এবং পারফরমেন্স, কস্ট এবং পারফরমেন্স, পারফরমেন্স মানে আমি ওভারঅল দুটোকে নিয়েই বলি, পাওয়ার অ্যান্ড স্পিড। হলো, এটা তো অলরেডি ডিসকাস করলাম। আচ্ছা, এবারে দেখো এই এখানেও ওরকম একটা ছবি দেওয়া হয়েছে, যেটা বলছিলাম এই যে দেখো ওয়েফার স্টেট, এটাকে আরেকটু মানে ধরো সাপোজ যদি আমি এই পোর্শনটাকে জুম ইন করি, জুম ইন করলে ইউ ক্যান এক্সপেক্ট দিস কাইন্ড অফ পিকচার। সি দিস অ্যারোজ বেসিক্যালি ইন্ডিকেটস দ্য কি ডিরেকশন অফ মুভমেন্ট, যেটা আমি বলছিলাম যে ব্যাক অ্যান্ড ফোর্থ মুভমেন্ট, ব্যাক অ্যান্ড ফোর্থ মুভমেন্ট, এই মুভমেন্টটা সব দিকে হয়। সাপোজ ইফ ইট ইজ এক্স ডিরেকশন, হ্যাঁ, if it is y direction, if it is z direction, so you can move it in 3 directions, it's possible। ঠিক আছে, and this is the wafer, এই সার্কুলার পোর্শনটা হচ্ছে ওয়েফার। আর ওয়েফারের উপর তুমি দেখো এই যে স্কোয়ার বা ছোট 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 দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে একটা ডাই হুইচ ইউ আর বেসিক্যালি ড্রয়িং, এগুলোকে ড্র করছো কোথা থেকে? এইখানে দেখো ওপরে আছে তোমার একটা রেটিকাল বা ফটো মাস্ক। ঠিক আছে, এইখানে একটা, এখানে হচ্ছে লাইট সোর্স, এই যে লাইট ফল করছে, এই লাইট, এটা হচ্ছে লেন্স, এই যে প্রজেকশন লেন্স, এই লেন্সের মধ্যে দিয়ে আসছে, এসে এখানে প্রজেক্টেড হচ্ছে, মানে স্মল। এখানে দেখো, এখানে এইটা অনেকটা বড়, অনেক লার্জ এই ডাইমেনশনটা, আর এখানে যখন প্রজেক্টেড হচ্ছে দেখো অনেক স্মল, এই তো পারপাস অফ দ্য প্রজেকশন লেন্স। ঠিক আছে, সো দিস ইজ দ্য প্রজেকশন, এই জিনিসটাকে দেখানো হচ্ছে, এই পার্টটাকে এখানে দেখানো। ওকে, আচ্ছা, এখানে তোমরা হয়তো একটা প্রশ্ন করতে পারো, স্যার আপনি রেটিক্যাল বলছেন বা রেটিক্যাল বলছেন কেন? এখানে তো এতক্ষণ আপনি ফটো মাস্ক বলছিলেন, এই আগের ছবিটাও দেখো ফটো মাস্ক আছে, এই ফটো মাস্ক, বা আগেও যেগুলো বলছিলেন বা শর্টে মাস্ক বলছিলেন, তো ইজ দেয়ার এনি ডিফারেন্স বিটুইন দ্য ফটো মাস্ক এন্ড দ্য রেটিক্যাল? দেখো অনেক সময় অনেক লিটারেচারে এটা কি তোমার সিনোনিমাসলি ইউজ করা হয়, কিন্তু তুমি যদি টেকনিক্যাল, মানে এর একটা টেকনিক্যাল ডিফারেন্স আছে বটে, এটা ঠিকই, টেকনিক্যাল ডিফারেন্স দেখতে চাও তাহলে রেটিক্যালটা হচ্ছে কি, যখন আমরা পার্টিকুলারলি বলতে পারো একটা ডাইয়ের ওপর, একটা ডাইয়ের ওপর, মানে এই যে চৌকো চৌকো ছোট ছোট এগুলো কি, এগুলো একটা ডাই, তাই তো? এগুলোকে আমরা পরবর্তীকালে কেটে নেবো এখান থেকে, অ্যান্ড উইল বেসিক্যালি ফর্ম চিপ, ইচ ডাই উইল ফর্ম ওয়ান চিপ। যখন প্রজেকশনটা একটা ডাইয়ের ওপর হয় না, নট অন দ্য এন্টায়ার ওয়েফার, ভালো করে বুঝবে এই ডিফারেন্সটা কিন্তু আসে, খুব আসে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টেকনিক্যাল ডিফারেন্স, দো ইট ইজ, আমি আবারও বলছি, মেনি লিটারেচার ইউজ রেটিক্যাল অ্যান্ড ফটো মাস্ক অর দ্য মাস্ক অলমোস্ট সিনোনিমাস অর ইন্টারচেঞ্জ, বাট দ্যাটস এ টেকনিক্যাল ডিফারেন্স। ডিফারেন্স কি, রেটিক্যাল শব্দটা ইউজ হয় বা ওয়ার্ডটা ইউজ হয় যখন আমরা প্যাটার্ন করসপন্ডিং টু এ ডাই, যখন আমরা একটা ডাইয়ের করসপন্ডিং যে প্যাটার্নটা আছে সেইটা আমরা যখন ওয়েফারের উপর রাইট করি বা ট্রান্সফার, তার মানে কি হবে, এটাকে তোমাকে বারবার করতে হবে, মানে এটাকে রিপিট করতে হবে। দেখো এখান থেকে শুরু হয়েছে,
উইল বি রিপিটেড, এখানে হবে, এখানে হবে, এখানে হবে, আবার এখানে হবে, এখানে হবে, এখানে, এইভাবে রিপিটেড হবে। বুঝতে পারলে কথাটা? তখন আমরা বলবো রেটিকেল। কিন্তু যদি এমন হয় যে আমরা পুরো ওয়েফারের ওপরই প্যাটার্নটা একবারে অ্যাট এ টাইম, যদি পুরো ওয়েফারের করসপন্ডিং টু দ্য এন্টায়ার ওয়েফার আমরা যদি ট্রান্সফার করে দিই, তখন তাকে বলবো মাস্ক বা ফটোমাস্ক। ফটোমাস্ক মানে যদি লাইট ইউজ করি সেটা ফটোমাস্ক, এটা ধরো এখানে দেখানো। ঠিক আছে, যদি ইফ ইট ইজ পসিবল যে আমরা যদি পুরো ওয়েফারের প্যাটার্নটা অ্যাট এ টাইম বা এন্টায়ার ওয়েফারের প্যাটার্নটা অ্যাট এ টাইম ট্রান্সফার করতে পারি, ডাই বাই ডাই নয়, ঠিক আছে, তখন তাকে আমরা বলবো মাস্ক বা ফটোমাস্ক। আর যদি আমরা একটা ডাইয়ের করসপন্ডিং প্যাটার্ন ট্রান্সফার করি, তাহলে তখন আমরা বলবো তাকে রেটিকেল। ইজ দ্যাট ডিফারেন্স ক্লিয়ার? Yes, sir. ওকে, তাহলে এই যদি রেটিকেল ইউজ করি তাহলে আমরা কি করতে হবে, একে কিন্তু আমাকে রিপিট করতে হবে। দেখো করোলারিটা বোঝো, যদি আমি এখান থেকে এই করোলারি ড্র করতে পারি তো, বা কনক্লুশন ড্র করতে পারি যে আমি যদি রেটিকেল ইউজ করি, I have to form many dies on the wafer, না ultimately. So basically I have to repeat it. I have to repeat this, না এখানে 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 এখানে, যেমন ধরো এই ছবিটাতে অলরেডি এগুলো হয়ে গেছে। আর এই পোর্শনটা এখানে মানে এই মুহূর্তে this red marked portion or red highlighted portion is basically is the point of contact, sorry point of contact, তোমার মানে কি বলবো এটা, যে এই প্রেজেন্ট মোমেন্টে এই ডাইটা, দিস ডাই ইজ বিং এক্সপোজড অর ইজ ফর্ম, ঠিক আছে, অর ইজ বিং রিটেন, যাই বলো, এটাকে লেখা হচ্ছে। ইন দ্য নেক্সট ইনস্ট্যান্ট প্রবাবলি দিস হিয়ার দ্য ডাই উইল বি ফর্ম, প্রবাবলি ইন দ্য নেক্সট ইনস্ট্যান্ট দেয়ার দ্য ডাই উইল বি ফর্ম। এইভাবে বেসিক্যালি ডাইয়ের প্যাটার্নটা এখানে রিপিট হয়। ঠিক আছে, তো এই মুহূর্তে অ্যাট দিস মোমেন্ট দিস ডাই ইজ বিং ফর্ম, or এইভাবে বলতে পারো ফর দিস ডাই দ্য প্যাটার্ন ইজ বিং ট্রান্সফার at this moment. Already these are already formed and this is being formed, and then next these will be formed. Okay, এই হচ্ছে মোটামুটি ব্যাপারটা, এই ডিফারেন্স একটু মাথায় রাখবে। আর এই যে রেটিক্যালি বলো বা ফটোমাস্ক কি বলো, যেটা আমি অলরেডি এই যে এখানে সম্ভবত প্রথম স্লাইড একটা পড়ালাম, এই যে ফটোমাস্ক বা রেটিক্যাল, তুমি এখানে রেটিক্যালও বলতে পারো, মেড অফ এ লার্জ গ্লাস প্লেট, যেটা আমি তোমাদের বলছিলাম, এটা বেসিক্যালি একটা ট্রান্সপারেন্ট সিলিকা বা কোয়ার্টজ প্লেট হয় মেনলি, যেখানে প্যাটার্নটা থাকে। ঠিক আছে, আর এখানে যে ওপেক পোর্শনটা তৈরি করা হয়, মেনলি ধরো ফর এক্সাম্পল এই যে আমাদের যে ছবিটা আমরা শেয়ার করছিলাম, এই ধরো এটা আদারওয়াইজ ট্রান্সপারেন্ট, কিন্তু মাঝখানে একটা ওপেক পোর্শন, মানে তার মানে এটা বেসিক্যালি কি, যদি প্রশ্ন করে যে এই যে মাস্ক বা রেটিকেল বলছে এটা কি, এটা বেসিক্যালি নাথিং বাট সাম ট্রান্সপারেন্ট সিলিকা বা কোয়ার্টজ প্লেট। ঠিক আছে, বা গ্লাস, যাই বলো, আমরা লুজলি বলি গ্লাস। ঠিক আছে, এর মধ্যে প্যাটার্নটা দেবে, প্যাটার্নটা আমি কি করে এখানে তৈরি করব বা ড্র করব, এটা বা বলতে পারো উল্টো দিকে ওপেক রিজিয়ন গুলো আমি কি করে ড্র করব, মানে কোথাও ওপেক কোথাও ট্রান্সপারেন্ট, ইনিশিয়ালি ট্রান্সপারেন্ট থাকবে, তারপরে আমি কোথাও কোথাও ওখানে ওপেক করব ডেলিভারি, সো দ্যাট আলটিমেটলি দ্য প্যাটার্ন উইল বি কি হবে, ট্রান্সপারেন্ট ওপেন। এরকম ভাবে এই ওপেক পোর্শনটা আমি কিভাবে করব, মেইনলি এটা করা হয়, মানে এই ফটো মাস্কও কিন্তু তৈরি করা হয়, দ্যাট ইজ অলসো ডিফারেন্ট টেকনোলজি। ব্যাপারটা বলছি, এটাও কিন্তু আবার সেমিকন্ডাক্টর টেকনোলজির সঙ্গে যুক্ত। The photomask, preparing the photomask or developing the photomask is completely different. ঠিক আছে, এটা বেসিক্যালি ইউভি লাইট অ্যাবজর্বিং কিছু লেয়ার থাকে, যেমন মনে করো আয়রন অক্সাইড, ঠিক আছে, আয়রন অক্সাইড হতে পারে, এরকম ধরনের কিছু থাকে, যেটা দিয়ে বেসিক্যালি তোমার এই ওপেক রিজিয়ন বা এরকম আদার ইয়েগুলো ধরা, কিছু পোর্শনে ওরকম ধরনের মেটেরিয়াল দেওয়া হয়, কিছু পোর্শন ওপেন রাখা হয়, এরকম ধরনের জিনিস করা। যাই হোক, তো এইভাবে বেসিক্যালি এটা তৈরি করা। আচ্ছা, এখানে আরেকটা ছবি দেখো, এই ছবিটাতে একটু অন্য রকমের একটা সেন্স, আমি জানি না তোমরা পাচ্ছ কিনা। এটা হচ্ছে যে এটা ধরো সোর্স আছে, এটা লেজার বিম দেখিয়েছে, এটা একটা সার্কিট, একটা গেটে দুটো সিম্বল আছে, দিয়ে একটা প্যাটার্ন বোঝানো হয়েছে, দুটো ডিজিটাল সার্কিট আছে সাম কাইন্ড অফ। তো বাট ধরো এটা একটা আইসি ইমেজ, ঠিক আছে,
আইসি ইমেজ মানে হচ্ছে মেনলি এটা একটা ডায়ের ওপর এক্সপোজ হবে, ঠিক আছে, তার মানে করসপন্ডিং টু এ ডাই, ইমেজ করসপন্ডিং টু এ ডাই, তার মানে এটা হচ্ছে রেটিকেল, ঠিক আছে, যেটা লিখে হচ্ছে রেটিকেল। এবারে এটা ওই লেন্স, এই লেন্সের মধ্যে দিয়ে এই হচ্ছে তোমার এই ওয়েফারের স্টেজটা, আর এই হচ্ছে সার্কুলার হচ্ছে ওয়েফার, আর ওয়েফারের উপর এটা হচ্ছে ডাই। এই মুহূর্তে at this moment this is being projected on this wafer only, on this wafer only, বা on this rectangular region only, on this wafer sorry, on this die, on this die only, বা on this rectangular region, this die. কিন্তু তুমি একটা জিনিস লক্ষ্য করো ট্রান্সলেশনটা কিরকম হচ্ছে, this reticle stage is being translated in this direction, see the arrow, and this stage is being translated in the opposite direction. যদি তাই হয় তাহলে কি হবে, এখানে প্রথমে ধরো আমি যদি এটাকে আমি বাফার ধরি, সে ফর এক্সাম্পল আমি অ্যাজ পার দ্য সিম্বল, আমি গেট সিম্বল অনুসারে যদি বাফার ধরি, ধরো এটা একটা বাফারের সে ফর এক্সাম্পল, এই বাফারটা মানে এটা বেসিক্যালি এদিকে মুভ করছে, আমার লেজার লাইটের পজিশনটা ফিক্সড আছে বা লেজার সোর্সের পজিশনটা ফিক্সড আছে, আর এদিকে আমি একে এদিকে ঠেলছি, আই এম পুশিং ইট ইন দিস ডিরেকশন, ঠিক আছে, and I am pushing that wafer stage at this direction, completely opposite direction, লক্ষ্য করো তাহলে কি হবে, প্রথমে প্রথমে এই প্যাটার্নটা ট্রান্সফার মানে ঠিক উল্টো দিকে, মানে সার্কিটটা এখানে এদিক থেকে এদিকে যাচ্ছ, এখানে ঠিক হবে উল্টো দিকে, ভেরি ইন্টারেস্টিং, ঠিক আছে, এটা এখানে এদিক থেকে এদিকে যাচ্ছ, এটা এখানে ঠিক উল্টো দিকে, ঠিক আছে, তো তাই হয়েছে কারণ এটা অলরেডি এই প্যাটার্নটা এখানে ট্রান্সফার হয়ে গেছে, এটা অলরেডি এদিকে মুভ করে গেছে, নাও দ্য প্যাটার্ন অফ করসপন্ডিং টু দ্য নেক্সট গেট ইজ গোইং টু বি ট্রান্সফার, বুঝতে পারলে, এটা যে ওরিয়েন্টেশনে আছে এটা তার অপোজিট ওরিয়েন্টেশনে প্রিন্ট হচ্ছে, লক্ষ্য করো, ভেরি ইন্টারেস্টিং, only by changing the direction of কি একটা রেটিক্যাল স্টেজ একটা হচ্ছে ওয়েফার স্টেজ, এই দুটো ডিরেকশনটা চেঞ্জ করে দেওয়া আছে, এই যে এই ছবিটাও তুমি দেখতে পারো, এই যে ওয়েফার স্টেজ এজ স্লাইডিং আর এজ স্লাইডিং দুটো ডিরেকশনটা চেঞ্জ করে দিয়েছে, প্যাটার্নটা পাল্টে গেছে। এনিওয়ে এটা একটু বেটার পিকচার, কালার পিকচার দেখো, লেন্স রেটিকেল এর একটা কমপ্লেক্স প্যাটার্ন, লাইট আসছে ফল করছে, এর মধ্যে দিয়ে ফোকাসড হচ্ছে, এই এত বড় প্যাটার্নটা বেসিক্যালি দেখো এইটুকু জায়গার মধ্যে কনসেন্ট্রেটেড হচ্ছে, and this is being repeated, যেটা আমি বলছিলাম যে অলরেডি দিস পোরশনস on the wafer, these portions, for this portion the dies are being are already formed, and here the die is being formed and rest of the portion it will be formed, ঠিক আছে, এই হচ্ছে তোমার সেই ওয়েফার, এটা কালার পিকচার, একটু বেটার লাগছে দেখতে, গুড লুকিং, ওকে। এবার ওই যেটা বলছিলাম যে ছোট তাহলে প্রসেসটা কিভাবে ইয়ে করা হয়, এবার দেখা যাক যে আমার এটা হচ্ছে ওয়েফার, তার উপরে আমি কোনো একটা ফিল্ম ডিপোজিট করেছি, এনি কাইন্ড অফ ফিল্ম ইট মেবি, সে ফর এক্সাম্পল ইট মেবি SiO2, যে আমাদের এই আগের এক্সাম্পলটা যেটা দেখাচ্ছিলাম এতক্ষণ SiO2 ছিল, সে সেজ ইজ SiO2। তারপরে আমি কি করেছি রেজিস্ট, পিআর কোটিং, পিআর মানে রেজিস্ট মানে হচ্ছে ফটো রেজিস্ট, পিআর শর্টে বলা হয় কিন্তু একটু খেয়াল রাখো, রেজিস্ট মানে এখানে ফটো রেজিস্ট, তো ফটো রেজিস্ট ছিল, এবারে ফটো রেজিস্টকে আমি প্যাটার্ন করেছি ফার্স্টে, ফটো রেজিস্টকে প্যাটার্ন করার পরে কি করেছি নেক্সট স্টেপে আমি এচিং করেছি, এচিং করে এই যে ফ্রেমটা ধরো SiO2 ফিল্ম এটাকে আমি রিমুভ করে দিয়েছি, তো রিমুভ করে দেওয়ার পরে কি হচ্ছে রেজিস্টটাকে আমি স্ট্রিপ করে দিয়েছি, আর বেসিক্যালি স্ট্রিপ অফ দ্য রেজিস্টটাকে আমি তারপরে রিমুভ করে দিয়েছি, নাও আই অলরেডি গট দ্য ডিজায়ার মাই ডিজায়ার প্যাটার্ন, যে ডিজায়ার প্যাটার্নটা অ্যাকচুয়ালি ছিল সেটা আমি পেলাম। তাহলে দেখো জাস্ট আফটার লিথোগ্রাফি the thing is not complete, you have to employ or you have to apply the etching step up following lithography, then only the whole thing or the purpose will be served or whole thing will complete, ঠিক আছে, এটা খেয়াল রাখবে। আচ্ছা এখানেও আরেকটা ছবি আছে দেখতে পারো, সাবস্ট্রেট, এটা হচ্ছে মাস্কিং ফিল্ম, এই যে ফিল্মটাকে অনেকে মাস্ক বলে, এখানে আবার একটা কনফিউশন হয় কিন্তু অনেক সময়, এটাকেও অনেকে মাস্ক বলে, মাস্কিং ফিল্ম, আবার আমরা একটু আগে ফটো মাস্ক বলছিলাম, বি ভেরি কেয়ারফুল যখন তুমি মাস্ক ওয়ার্ডটা ইউজ করবে, তো হোয়াট ইন হুইচ কনটেক্সট ইউ আর ইউজিং দ্যাট ইজ ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কি এই যে ফর এক্সাম্পল আমি একটা ওয়েফারকে যখন কোনো কিছু দিয়ে কভার করি, ধরো SiO2 or something or Si3N4 or anything like this, that is called mask or film or mask,
It is called masking. The process is called masking. আবার ফটো মাস্ক ইউজ করছি বা ওখানেও আমরা ওটাকে মাস্ক বলছি, ঠিক আছে, এটাকেও তো মাস্ক বলা হচ্ছে না, যদি এন্টায়ার ওয়েফারের প্যাটার্নটা থাকে এটা তো ফটো মাস্ক, এটা মাস্ক, ঠিক আছে। এই কনটেক্সটে কি মাস্ক আর এই কনটেক্সটে কি মাস্ক দুটো কিন্তু বলবে, দুটোই একই শব্দ, একই ওয়ার্ড, কারণ মাস্ক কথাটা তো চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে। আর কোভিডের পর থেকে মাস্ক কথাটা আবার লোকে অন্য সেন্সে ইউজ করে, একই মানে উদ্দেশ্যটা একই, কিছুকে ব্লক করা, ঠিক আছে, কিছুকে প্রোটেক্ট করা, এই ব্যাপার। পারপাসটা দেখো সবই এক, এক একটা কনটেক্সটে এক একভাবে ইউজ হচ্ছে, কিন্তু পারপাসটা এক। ইউ হ্যাভ টু ব্লক সামথিং, ঠিক আছে। তো যাই হোক, এরপরে আবার ফটো রেজিস্ট কোড করা হয়েছে, দেখো এই যে ভায়োলেট কালারের যেটা দেখতে পাচ্ছ এটা ফটো রেজিস্ট কোডিং। তারপরে এটা হচ্ছে মাস্ক, এটা হচ্ছে মাস্ক অ্যালাইনমেন্ট। এখানে মাস্কটাকে অ্যালাইন করা হয়েছে অলমোস্ট এর ওপরেই, প্রায় পিআর কোটেড ওয়েফারের ওপরেই বা সাবস্ট্রেটের ওপরেই অ্যালাইন করা হয়েছে, এক্স্যাক্টলি ইন দ্য কন্ট্যাক্ট। এর ইউভি লাইট এক্সপোজড। তারপরে অ্যাজ ইউজুয়াল দেখতেই পাচ্ছ এই প্যাটার্নটা ট্রান্সফার হয়ে গেছে, এই যেটা এখানে দেখানো হয়েছে রেজিস্ট, ফটো রেজিস্টেড আফটার লিথোগ্রাফি। After lithography, you will basically get the pattern of the, or you can say the pattern is transferred to the resist or on the resist. Then, employing the etching step, you can remove some portion of this masking frame, and you have created. After that, you are basically stripping this resist, and now you have created a window. See, this is the window. But কেন মাস্ক বলা হচ্ছে বুঝতে পারছো? যে what it is basically doing, it is basically covering this portion of the substrate, this portion of the substrate from unwanted. আর এখানে একটা ওপেনিং ক্রিয়েট করছি আমরা ডেলিভারেটলি ফর ইন্ট্রোডিউসিং সামথিং। সামথিংটা কি আমরা জানি না, সেটা পরে দেখবো কনটেক্সটে, বাট উই আর বেসিক্যালি ব্লকিং আদার পোর্শন অফ দ্য সাবস্ট্রেট অর প্রোটেক্টিং, সেই জন্য এটাকে মাস্ক বলা। এই একই কনসেপ্ট অ্যাপ্লিকেবল এখানেও, এখানেও এটা অ্যাপ্লিকেবল। এই যে মাস্ক, এই মাস্কটা বেসিক্যালি কি, একটু আগে তোমাদের যেটা বলছিলাম মাস্ক বা রেটিকেল তুমি যাই বলো, এটা বেসিক্যালি কি, এটাও দেখলে তোমার একটা সিলিকা গ্লাস, সিলিকা গ্লাস থাকে, এই সিলিকা গ্লাসের উপরে একটা কোটিং করা হয়, এমনি আদারওয়াইজ ইট ইজ ট্রান্সপারেন্ট। কোটিংটা করা হয় কিছু স্পেসিফিক মেটেরিয়াল দিয়ে, এমন ভাবে করা হয় যাতে করে ওপেক পোর্শন আমরা ক্রিয়েট করতে পারি। সাম পোর্শন through some portion the light can pass through and it will be blocked by the other portion. এটাই হচ্ছে মাস্ক বা ফটো মাস্ক। মানে ফটো মাস্ক মানে লাইটকে ও আটকাচ্ছে, মাস্ক করছে, ঠিক আছে, ওই যেখানে ওপেক থাকবে সেই পোর্শন, বাকি পোর্শন দিয়ে পাস করবে, একই পারপাস। এখানেও ঠিক তাই, এই পোর্শনটাকে ব্লক করবে, এই পোর্শনটাকে ব্লক করবে, এখান দিয়ে পাস করবে সামথিং, মানে সামথিং মানে যেটা আমি ইন্ট্রোডিউস, এটা হলো ডোপাইন। if I want to introduce dopamine, so then dopamine can pass. আমি তোমাদের বোর্ডে যেটা বলেছিলাম আগে। আচ্ছা, এখানে যাওয়ার আগে আমি তোমাদের আরেকটা স্লাইড একটু এটাকে কমপ্লিট করি। দেখো এখানে ব্ল্যাক পোর্শনটা তোমাদের নিশ্চয়ই মনে আছে, এটা SiO2 ছিল। তাহলে আমরা কি করলাম, ডেভেলপ হয়ে গেল, ডেভেলপে তাহলে পিআর এর প্যাটার্নটা হলো, মানে এই প্যাটার্নটা, দিস প্যাটার্ন ইজ বেসিক্যালি ট্রান্সফার, ঠিক আছে, অন দ্য পিআর, পিআর এর উপর ট্রান্সফার হলো, whether it is through, it is the positive PR or negative PR, it is transfer. এবারে কি করব, এচিং ইউজ করে, তাহলে কি করবে, এখান থেকে তুমি SiO2 টাকে দেখো, নিচে যে পোর্শনটা ছিল SiO2, ব্ল্যাক পোর্শনটা SiO2, মানে দ্যাট ইজ বেসিক্যালি দ্য মাস্ক, अगेन দ্যাট মাস্ক অর দ্য ফিল্ম দ্যাট অ্যাকচুয়ালি কভার্স দ্য সিলিকন সাবস্ট্রেট, সেই পোর্শনটাকে আমি রিমুভ করে দেব। যেহেতু পজিটিভ ফটোরেজিস্টের ক্ষেত্রে কি হয়েছে, যে পোর্শনটা ফটোরেজিস্ট আছে, দ্যাট দ্য SiO2 আন্ডার দ্যাট পোর্শন রিমেইনস, but other portion it is removed. But on the contrary, if it is a negative photoresist, again the portion on which negative photoresist remains, SiO2 will be there, the underneath SiO2 layer will be there, and from the rest of the portion the SiO2 will be removed. এটা হচ্ছে এচিং, এচিং হয়ে গেল। এবার তারপরে স্টেপটা কি হয়, you have to strip off the resist, দেখো সেটাই করা হচ্ছে, এখান থেকে রেজিস্টটাকে রিমুভ করে দেওয়া হচ্ছে, রেস্ট অফ দ্য পোর্শন থেকে রেজিস্টার, যে ছবিটা দেখালাম তোমাকে কালার পিকচার, সেটারই একটা ইমেজ, একই জিনিস দেখাচ্ছি বিভিন্ন হবে, যাতে করে ইউ গেট এ গুড ইমপ্রেশন। তো আফটার রিমুভিং দ্য রেজিস্ট, দেন ইউ আর লেফট উইথ দিস প্যাটার্ন অফ SiO2, এটা কিন্তু অ্যাকচুয়ালি SiO2, রিমেম্বার দিস ব্ল্যাক পোর্শন
we initially started with the SiO2 coated silicon substrate. So SiO2 is used as a mask of the film which basically covers or coated the whole silicon substrate. ঠিক আছে, তো সেই ব্ল্যাক পোর্শনটা কি এখানে লাস্টে আমরা দেখতে পাচ্ছি SiO2। দেখো দেখো SiO2 এই প্যাটার্নটা আমি পেলাম, এই প্যাটার্নটাই তো আমি ট্রান্সফার করতে চেয়েছিলাম। লুক এট দ্য প্যাটার্ন ইন দ্য photomask, see this pattern I wanted to transfer and it is transferred exactly the same polarity, same sense, and that is why it is called positive মানে থ্রু পজিটিভ ফটোরেজিস্ট। পজিটিভ ফটোরেজিস্টের মধ্যে দিয়ে হচ্ছে বলেই আমি এখানে এক্স্যাক্টলি সেম সেন্স এটাকে ট্রান্সফার করতে পেরেছি, সেম প্যাটার্ন পেয়েছি এসআই। আর এখানে কি হচ্ছে, অপোজিট প্যাটার্ন পেয়েছি। দেখো যেখানে পজিটিভের জন্য যেখানে আছে নেগেটিভের জন্য সেখানে নেই, আবার নেগেটিভের জন্য যেখানে আছে পজিটিভের জন্য সেখানে নেই। 1-0 উল্টো হয়ে যাওয়া, 1 এখানে 1টা 1 হয়েছে, 0টা 0 আছে, ওখানে 1টা 0 হয়ে গেছে, 0টা 1 হয়ে গেছে, নেগেটিভ। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এবার একটা জিনিস আমাকে বলো তো, যে এই যে দুটো ছবিকে তুমি পাশাপাশি দেখছো না, এই কনটেক্সটে বলো, সাপোজ ইন দ্য নেক্সট স্টেপ আই ওয়ান্ট টু ইন্ট্রোডিউস ডোপ্যান্ট। ভালো করে অবজার্ভ করবে দুটো। ইন দ্য নেক্সট স্টেপ I want to introduce some dopant. Now, in case of this figure, which is, or this pattern, which is developed through or by using positive photoresist, and in case of this figure, which is developed through or by using negative photoresist, dopantটা কোথায় introduced হবে এই ক্ষেত্রে আর এই ক্ষেত্রে? লেফট হ্যান্ড সাইডের ক্ষেত্রে ডোপ্যান্টটা কোথায় ইন্ট্রোডিউসড হবে, রাইট হ্যান্ড সাইডের ক্ষেত্রে ডোপ্যান্টটা কোথায়? কি স্যার নেগেটিভের জন্য যেখানে মাস্ক ছিল সেখানে ইন্ট্রোডিউস। নেগেটিভের জন্য যেখানে মাস্ক ছিল বলতে কোন মাস্ক? স্যার নেগেটিভের জন্য জায়গাটা মানে লোয়ার জায়গা, মানে জিরো জায়গা, সেখানটা এক্স্যাক্টলি নেগেটিভের জন্য যে জায়গাটা থেকে রিমুভড হয়ে গেছে, এই যে এই পোর্শনটা, সেখানে রিমুভড হবে, কারণ এক্স্যাক্টলি এখানে কি আছে, সিলিকন ইজ এক্সপোজড। বুঝতে পারছো এই কাস্টারের মুভমেন্টটা দেখতে পাচ্ছ, এই যে পোর্শনটা, এই পোর্শনটাতে সিলিকন এক্সপোজড হয়ে গেছে না, সো হিয়ার দ্য ডোপ্যান্ট উইল বি ইন্ট্রোডিউসড। ভালো করে বোঝো, ইটস এ ভেরি মানে মাইনিউট ডিফারেন্স কিন্তু এটাকে নোটিস করতে হবে। আর পজিটিভের জন্য এইখানে সেম লোয়ার যে এরিয়াটা ওটাতেই হবে। হ্যাঁ লোয়ার, কিন্তু দুটো রিজিয়ন পাল্টে গেল না। হ্যাঁ, দুটো রিজিয়ন পাল্টে যাবে। এক্স্যাক্টলি, তার মানে ব্যাপারটা কি হলো, এখান থেকে কি কনক্লুশন ড্র করতে পারো? আমি দেখো একই প্যাটার্ন ট্রান্সফার করেছি, সি আই হ্যাভ ট্রান্সফার দ্য সেম প্যাটার্ন, ওয়ান থ্রু দ্য পজিটিভ, ওয়ান থ্রু দ্য নেগেটিভ, মানে মানে একটা পজিটিভ সেন্সে একটা নেগেটিভ সেন্সে। তাহলে কি এন্ড রেজাল্ট আমার একই আসছে? আর ইউ গেটিং দ্য পয়েন্ট? আমি আমার প্রশ্ন বলতে পারছো, এন্ড রেজাল্টটা কি একই আসছে? না, রাইট, কমপ্লিমেন্টারি হচ্ছে। ভেরি গুড, এইটাই হচ্ছে তোমার এই পুরো পড়াশোনাটার আউটকাম। এটাই লোকে বোঝে, এই জায়গাটাতে তুমি বুঝতে পারলে ব্যাস, এটাই আর কিছু নেই। তার মানে তুমি ব্লাইন্ডলি কিন্তু পজিটিভ বা নেগেটিভ ইউজ করতে পারো না। তোমার ধরো তোমার পারপাসটা আছে, ধরো তোমার মানে অ্যাজ পার ইউর ডিজাইন you require to introduce doping in this region, and you have used the pattern accordingly, but you have mistakenly used positive photoresist, and as a result at the end of the day what is going to happen, the region where the dopant should be, you are not getting that there, and the regions where the dopant should not come, it will be doped, complemented, মানে completely opposite হয়ে গেল, just for using wrong photoresist। তার মানে ফটোরেজিস্টটা কি ইউজ করব সেটা যেমন অবভিয়াসলি ফটো মাস্কের সঙ্গে রিলেটেড,
এবং সেটা শুধু তাই নয়, আলটিমেটলি আমার এন্ড রেজাল্টটা কি হবে, মানে আমি কি ধরনের প্যাটার্ন পেতে চাইছি, কোথায় ডোপিং ইন্ট্রোডিউস করতে চাইছি, কোথায় ইন্ট্রোডিউস করতে চাইছি না। ডোপিং আমি ফর এক্সাম্পল বললাম, ইট মে বি এনিথিং, এনি মেটালও হতে পারে, অন্য কিছু হতে পারে। সো সেটা কিন্তু আগে আমাকে বুঝতে হবে যে কোন রিজিয়ানে আমার সেই মেটেরিয়ালটা থাকবে আর কোন রিজিয়ানে থাকবে না। অ্যাকর্ডিংলি কিন্তু আমাকে মাস্ক, আমাকে আমাকে নেগেটিভ ফটোরেজিস্ট না পজিটিভ ফটোরেজিস্ট সিলেক্ট করতে হবে। এবারে এখানে একটা প্রশ্ন কিরম ভাবে করা যায়, দেখ মানে আমি কিরম একটা প্রশ্ন করতে পারি, আমি তোমাদের একটা স্যাম্পল কোশ্চেন বলি। ধরো আমি তোমাদের এই ছবিটা দিয়ে দিলাম, এই ফটো মাস্কে, জাস্ট ভালো করে শুনবে, এই ফটো মাস্কের একটা ছবি দিলাম, ঠিক আছে, এই ফটো মাস্কের একটা ছবি দিলাম, দিয়ে বললাম আমি যে ডিভাইসটা ডেভেলপ করব তার এইখানে ডোপিং হবে, আমি এরকম ভাবে রিজিয়ান নাম্বার করে দিলাম 1 2 3 4, আমি আমার মতো একটা ছবি, সেখানে সেখানে ডোপ্যান্ট রিডিউস কি বলে ডোপ্যান্ট ইন্ট্রোডিউস হবে, বা সেই রিজিয়নগুলো ডোপড হবে, এন্ড রেস্ট অফ দ্য রিজিয়ন উইল নট বি ডোপড। তাহলে এবার তুমি আমাকে প্রশ্ন করা হবে যে আর্গু করো বা ইয়ে করো, লজিক্যালি বলো যে আমি কোন ধরনের পিআর ইউজ করব, আমি কোন ধরনের পিআর ইউজ করব, বুঝতে পারলে? তখন তোমার উত্তরটা হবে, যদি আমি এই প্যাটার্নটা দিই, দিয়ে বলি যে এখানে 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 ডোপ্যান্ট ইন্ট্রোডিউস হবে, তাহলে তোমাকে বলতে হবে পজিটিভ পিআর, এবং তার কারণটা কি, তার কারণটা তুমি পিক্টোরিয়ালও ডিসক্রাইব করতে পারো, বা তোমার যদি ল্যাঙ্গুয়েজ লিখতে পারো তোমার মতো লিখতে পারো, ঠিক আছে? আর যদি এটা দিই তাহলে তখন তোমাকে বলতে হবে নেগেটিভ, তার কারণটা, বুঝতে পেরেছো? প্যাটার্নটা থাকবে এরকম। আবার যদি এরকম করতে হতো, ধরো আমি চাইছি ডোপ্যান্ট এখানে ইন্ট্রোডিউসড হোক এই রিজিয়নে, কিন্তু আমার হাতে রয়েছে পিআর, পজিটিভ পিআর, ভালো করে বলছি, কোশ্চেনটা একটু ঘোরালাম, আমি এন্ড রেজাল্টটা দিয়ে দিলাম যে ওয়্যার আই ওয়ান্ট টু ইন্ট্রোডিউস মাই ডোপ্যান্ট আর ডোপ্যান্ট অ্যাকাউন্ট, এটা আমি দিয়ে দিলাম, বলে দিলাম রিজিয়ন 1 2 3 4 করে একটা প্যাটার্ন দিয়ে দিলাম, ঠিক আছে? কিন্তু আমার হাতে রয়েছে পজিটিভ পিআর, আমি কি করব? কিন্তু পজিটিভ পিআর ইউজ করলে তোমরা দেখতে পাচ্ছ এখানে তো এই ডোপ্যান্টটা ইন্ট্রোডিউস এখানে হবে না, এই রিজনে ডোপ্যান্ট ইন্ট্রোডিউস হবে না, তাহলে আমি কি করব? কে বলতে পারবে? আমি একটা লিমিটেশন পোজ করে দিলাম, সাপোজ আই হ্যাভ অনলি দ্য পজিটিভ পিআর, আই ডোন্ট হ্যাভ এনি নেগেটিভ পিআর, but I want to introduce dopant here in this region. What are you? Is there any? সো মাস্কিংটা কি আমরা প্যাটার্নটা চেঞ্জ Exactly. করে দেবো? হ্যাঁ, রাইট রাইট, একদম ঠিক। ফটো মাস্কের প্যাটার্নটাকে পুরো কমপ্লিমেন্ট করো, তাহলেই তো হয়ে যাবে। কি সবাই ধরতে পারলে? ফটো মাস্কের যে পোর্শনটা ট্রান্সপারেন্ট আছে সেটাকে ওপেক করব, আর যে পোর্শনটা ওপেক আছে সেটাকে ট্রান্সপারেন্ট করব, এটা পয়েন্ট। তাহলেই কিন্তু আমার ঠিক এর এই পজিটিভ পিআর ইউজ করেও তুমি এই প্যাটার্নটা এখানে পেয়ে, দেখো সবাই বুঝলে কিনা? সবাই যারা উত্তর দিলে তারা তো বুঝেছো, ডেফিনেটলি বুঝতেই পারছি, কিন্তু বাকিরা, ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? ইয়েস স্যার। ওকে, এরকম ধরনের প্রশ্ন কিন্তু আসবে, আমি বলে দিলাম। এবারে আমি একটা ওই স্লাইডটাকে আমি ফার্দার আর আজকে যাচ্ছি না ওখানে, ওটা আমি পরের দিন আবার ইয়ে করবো। আমি আজকে একটা অন্য স্লাইড একটু করি। আমাদের এই যে এতক্ষণ ধরে এত কিছু কথা বললাম, এটা আরেকটু একটু ছবি দিয়ে দেখা। ফটোলিথোগ্রাফি, দ্য প্রসেস অফ ট্রান্সফারিং জিওমেট্রিক শেপ, যেটা বললাম বেসিক্যালি কিছু জিওমেট্রিক শেপ থেকে ফ্রম মাস, মানে এই মাস্ক হচ্ছে সেই ফটো মাস্ক আর কি, বা রেটিকেলও হতে পারে, টু দ্য সারফেস অফ দ্য সিলিকন ওয়েফার ইউজিং লাইট। তুমি যদি এখানে মাস্ক বলো অসুবিধা কিছু নেই, তুমি স্পেসিফিক্যালি এখানে ফটো মাস্কও মেনশন করতে পারো, যেহেতু এখানে ফটোলিথোগ্রাফি আছে, তো ইউ ক্যান অলসো রাইট ফটো মাস্ক। আচ্ছা, মেইনলি এখানে দেখা যাচ্ছে আমাদের ফটো রেজিস্ট থাকে, এক্সপোজ উইথ ইউভি লাইট অ্যান্ড ডেভেলপ, মানে এক্সপোজ রেজিস্ট থেকে ডেভেলপ করা, এগুলো অলরেডি আমি তোমাদের বলে দিয়েছি স্টেপসগুলো। এবারে ছবিটা দেখ, এই যে পিআর কোটিং যেটা আমি তোমাদের বললাম না,
PR coating, applying PR and etc., and then spinning it at the 300 or 200 RPM. এটা কিরকম অ্যানিমেশনটা থাকে। স্প্রিঙ্কল ফটোরেজিস্ট, ঠিক আছে, স্পিন করছো, তুমি আরো ভালো করে লক্ষ্য করো, স্প্রিঙ্কল হলো মানে ডিসপেন্স হলো, এবার তুমি একে স্পিন করছো। আচ্ছা বাই দ্য ওয়ে, আমি তোমাদেরকে ওটা 300 বলেছিলাম না আরপিএমটা? 300 200 to 300 বলেছিলাম না? ওটা একটু কারেক্ট করে নাও, সরি ওটা 1000 হবে, আই এম সরি, ওটা আমি একটা মিস করেছি, এটা অ্যাকচুয়ালি 2000 to 5000 হয় আরপিএম একটা, ওটা প্লিজ কারেক্ট ইট, not 100, of the order of 1000, 2000 3000 4000 5000 এরকম হবে, 2 to 5 মোটামুটি এরকম হবে আরপিএম, 1000 সরি, ওকে। মোটামুটি হয় 20 সেকেন্ড ধরো। সব অ্যানিমেশনটাতে বুঝতে পারলে কিরকম হলো, স্প্রিঙ্কল হলো বা ডিসপেন্স হলো, তারপরে ওটাকে রোটেট করাচ্ছি, স্পিন করাচ্ছি, এরকম ইউনিফর্মলি কভার হয়ে গেল। এবারে এই ছবিটাতে এই যে গ্রে পোর্শনটা হচ্ছে বেসিক্যালি আমার কি, এই গ্রে পোর্শনটা কি, এই যে গ্রে ডিস্ক এই যে দেখাচ্ছে, এটা বেসিক্যালি কি এখানে এই ছবিতে গ্রে পোর্শনটা কি? ওয়েফার। হ্যাঁ ওয়েফার, বাট এই কনটেক্সটে এরপরেই তো আমি, না 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 SiO2 সেটা নয়, ওয়েফার ঠিক আছে, তুমি SiO2 আছে কিনা আছে সেটা তো আমি জানি না, ওয়েফার, কিন্তু ওয়েফার এই কনটেক্সট মানে এর পরের স্টেপটাতে আমি দেখো স্প্রিঙ্কল করছি ফটোরেজিস্ট, তাহলে এইটা অ্যাকচুয়ালি কি? প্রি লিথোগ্রাফিক বেকড ওয়েফার। প্রথম স্টেপটা কি ছিল? প্রি লিথোগ্রাফিক বেকিং ছিল না, যেটাকে হার্ডেনিং প্রসেস বললাম, আমি সেই প্রসেসটা অলরেডি করে নিয়েছি, করার পরেই তো আমি ফটোরেজিস্ট দিয়ে কোট করবো না। সো এই প্রসেস এখানে যদি আমি কোট করি, তার মানে ডেফিনেটলি এর আগের স্টেপটা কি ছিল? প্রি লিথোগ্রাফিক বেকিং, মানে আফটার দ্যাট ইট ইজ বেকড অলরেডি, ঠিক আছে। সো এইবারে আমি স্প্রিঙ্কল করছি, দিয়ে আমি ওকে মানে স্পিন করাচ্ছি, দিয়ে তাহলে এবারে দেখো এই যে কোটিংটা তৈরি হয়ে গেল, পিআর কোটিং যেটাকে বলা, এই কালারটা দেখো এখানে পিঙ্ক কালারের একটা কিছু এটা করেছে। এর পরের স্টেপটা কি, আমি ওটাকে নিচ্ছি, ঠিক আছে, মানে এখন এটা হচ্ছে পিআর কোটেড ওয়েফার, যে কথাগুলো বললাম তার সঙ্গে ভালো করে মেলাও। ইউ নাও ব্রিং দ্য ফটো মাস্ক অন দ্য স্যাম্পল। এই ফটো মাস্ক, এই যে দেখো একটা ট্রান্সপারেন্ট পোর্শন, এখানে একটা পার্টিকুলার প্যাটার্ন আছে, দেখো এরকম 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 চারটে লাইন, আর তার মধ্যে একটা কানেকশন, সাম কাইন্ড অফ প্যাটার্ন, সাপোজ এটা সাম কাইন্ড অফ মনে করো একটা মেটালাইজেশনের কোনো একটা প্যাটার্ন বা কিছু একটা সাম কাইন্ড অফ প্যাটার্ন, র্যান্ডম আরবিট্রারি নেওয়া হয়েছে অবভিয়াসলি, কিছু প্যাটার্ন, সাম কাইন্ড অফ প্যাটার্ন। তাহলে যেখানে ব্ল্যাক আছে সেই পোর্শনটা হচ্ছে ওপেক, আর বাকিটা হচ্ছে ইউভি লাইট এক্সপোজড হলো, ইউভি লাইটে এক্সপোজড হলো দাদা, ঠিক আছে। এবারে প্যাটার্নটা ট্রান্সফার হবে। এবারে দেখো পজিটিভ ফটোরেজিস্ট হলে কি হবে আর নেগেটিভ ফটোরেজিস্ট হলে কি হবে, দেখো মিলছে ছবিটা। পজিটিভ ফটোরেজিস্ট মানে এক্সপোজড রিজিয়ন রিমুভড, তার মানে এক্সপোজড রিজিয়ন মানে এখানে দুটো কালার দিয়ে বলো আমার, একটা পিঙ্ক, পিঙ্কটা হচ্ছে পিআর এর কালার, আর গ্রেটা হচ্ছে বেসিক্যালি ওয়েফারের কালার, ওয়েফারের কালার, তার উপর যাই কালার ওয়েফারের কালার। তাহলে positive, when we use the positive photoresist, the exposed region will be removed. The exposed region মানে কি, exposed region মানে আগের ছবিটা কোনটা ছিল, এই ব্ল্যাক কালারের রিজিয়নটা বাদে বাকি যা আছে সেটা, তাহলে সেই পোর্শনটা রিমুভ হয়ে যাবে, মানে সেখান থেকে বেসিক্যালি পিঙ্ক কালারটা সরে যাবে আর গ্রে কালারটা পড়ে থাকে, আর নেগেটিভ হলে তার ঠিক অপোজিট হবে, দেখো তাই হচ্ছে। পজিটিভের ক্ষেত্রে পিঙ্ক কালারটা একমাত্র এই প্যাটার্নের করসপন্ডিং রয়েছে, আর বাকি পোর্শনটা গ্রে, আর নেগেটিভে ঠিক উল্টো, নেগেটিভে বাকি সব জায়গায় পিঙ্ক রয়েছে, আর এই পোর্শনটা থেকে পিঙ্ক কালার, পিঙ্ক মানে রিজিয়নটা মানে অ্যাকচুয়ালি যেটা পিআর সেটা রিমুভড হয়ে গেছে, দিয়ে এখানে এই প্যাটার্নটা এক্স্যাক্টলি যেটা দেখালো সেটারই আর একটা ডকুমেন্ট ছবি। আমি এখন জয়েন করছি, হলো। এবার এটা গেল, এটা আমরা পরের দিন দেখাবো, এই পার্টটা আপাতত আমি স্কিপ করছি, এটা আমরা পরের দিন আসবো।
এটা আমি অলরেডি বলেছি। ফটোরেজিস্ট পিআর সম্বন্ধে বলতে গিয়ে বলেছি বেসিক্যালি এটা একটা পলিমার, ঠিক আছে, বা তোমার অর্গানিক পলিমার। তো resist the attacks of chemicals, resist the properties. Polymers suspended in a solvent and sensitive to light, whether or not chemical resistant. মানে মেইনলি তোমার ডিপেন্ড করছে যেটা নেগেটিভ হবে না পজিটিভ হবে তার উপরে প্রপার্টি এটা ভ্যারি করে। মানে এটা একটা খুব জেনারেল ইয়ে বলতে থাকি। আচ্ছা, photoresist materials are designed to respond to incident photons by changing their chemical properties when exposed to light. এই কথাটা আমি অলরেডি বলেছি তোমাদের প্রথমেই আজকে পিআর এর ডেফিনেশন দিতে গিয়ে। আবার এখানে আরেকটু কারেক্ট করে দিই, not only it is applicable for the photons, it may be in general applicable for any high energetic particles, but mainly photoresist যেহেতু বলছে সেই জন্য এটা ফোটন বলছে, এটা একটু রিলেট করে। মোস্টলি হাইড্রোকার্বন বেসড মেটেরিয়ালস, photons generally break chemical bonds. The molecules rearrange to a new stable form, and in the process, they change their solubility in chemicals called developers. Okay. So, আবারও বলছি এই দুটো স্লাইড মেইনলি ফটোরেজিস্টের সম্বন্ধে কিছু ফিচার্স বা তার সম্বন্ধে কিছু বলে, আর স্পেসিফিক টু পজিটিভ আর নেগেটিভ কি হয় সেটা তো আমি অলরেডি ডিসকাস করে দিচ্ছি। এটাও আর একটা রকমের ছবি আছে, দেখে নাও এই কনটেক্সটে। আবার স্প্রিঙ্গল ফটোরেজিস্ট স্পিন করলে ইউনিফর্মলি কোটিং হয়ে গেল। এবারে দেখো বেকিং, ওই যে বেকিং এর কথাটা বলছিলাম। তো অলরেডি এখানে রেজিস্ট কোটের যে স্যাম্পল বা ওয়েফারটা আছে সেখানে তুমি এটা বেক করছো 80 থেকে 90 ডিগ্রি সেন্টিগ্রেড 15 থেকে 20 মিনিট, যেটা বলেছিলাম। মানে এটা হচ্ছে তোমার প্রি বেকিং বা সফট বেকিং। ওকে, এবার তারপরে এই দুটো ছবির মধ্যে একটা পার্থক্য আছে, স্লাইড দেখো। এই যে রিমুভ রেজিস্ট বিল্ড আপ অন দ্য স্যাম্পল এজ, এজ থেকে এজেও বেসিক্যালি রেজিস্ট গুলো কি হয়, তুমি থেকে মানে স্পিন করছো, তো স্পিন করার পরে কি এই এজে গিয়ে রেজিস্ট গুলো জমা হয়ে যায় অনেক সময়, তো সেটাকে বেসিক্যালি তোমার রিমুভ করে দাও এজ থেকে। জাস্ট একটা স্লাইড। এনিওয়ে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট নয় এই কনটেক্সটে। এরপর এই দেখো একটা প্যাটার্ন চলে এলো, একটা ফটো মাস্ক চলে এলো, এইটা ট্রান্সফার করতে হবে। এগেইন এটা একটা ডিফারেন্ট টাইপ অফ প্যাটার্ন, ঠিক আছে। আবার ইউভি লাইট এক্সপোজার হলো, সরে গেল, দেখো এবার লিথোগ্রাফি, ঠিক আছে। স্টেপস, সাবস্ট্রেট, ডিপোজিট ফিল্ম। এই ফিল্মটা যে কোনো কিছু হতে পারে, এসআইওটা হতে পারে বা এনিথিং লাইক দ্যাট, ঠিক আছে। ফিল্ম ডিপোজিশন হলো, পিআর অ্যাপ্লিকেশন হলো, পিআর কোড করছি, যা বলেছি সেগুলোরই অ্যানিমেশন, ঠিক আছে। পিআর কোটিং হয়ে গেল, এই যে তোমার প্রিবেক ওই লেস দ্যান 80 থেকে 90 ডিগ্রি সেন্টিগ্রেড, আমি বারবারই বলছি। হ্যাঁ, 15-20 মিনিট বা 30 মিনিটও বলে যায় তো প্রিবেক করলে। প্রিবেক করার পর মাস্ক অ্যালাইনমেন্ট, দিস ইজ মাস্ক, দিস আর দ্য ওপেক পোর্শন। ব্ল্যাক মানে হচ্ছে এখানে ওপেক, হোয়াইট মানে ট্রান্সপারেন্ট, ঠিক আছে। মাস্ক ইউভি লাইট এক্সপোজড হয়ে গেল, এখানে মাস্কিং হয়ে গেল, ব্লক হয়ে গেল, দিস পোর্শনস আর ব্লক। আর এই পোর্শন দিয়ে ফটোরেজিস্টের মধ্যে পড়লো, যে পোর্শনটা ফটোরেজিস্ট যে পড়লো সেই পোর্শনটা চেঞ্জ হয়ে গেল তার কেমিক্যাল প্রপার্টি। অ্যাকর্ডিংলি তুমি যখন ডেভেলপার ইউজ করলে সফটওয়্যার ডেভেলপমেন্ট, এটা রিমুভ হয়ে গেল, ঠিক আছে। এরপরে অ্যাশিং, অ্যাশিংটা কিছুই না, অ্যাশিংটা হচ্ছে ওই একটা হাই টেম্পারেচার দিয়ে মেনলি ওই কেমিক্যাল থেকে তোমার কেমিস্ট্রিতে হয়তো পড়েছো অ্যাশিং, ওটা ওই হাই টেম্পারেচার দিয়ে বেসিক্যালি দেখো যদি কিছু পোর্শন থেকে থাকে আপনার, মানে বেসিক্যালি তোমাদের ওই আমরা ইয়েতে মানে ডেভেলপমেন্টের পরে যেটা পোস্ট বেকিং বলছি, ওই অনেক পোস্ট বেকিং বলতে পারে, ওটাকে আমরা কেউ কেউ এটাকে অ্যাচিং এর সঙ্গে ইয়ে করে হতে পারে কি আবার পোস্ট বেকিং। মানে এটাও একটা টেম্পারেচার প্রসেস, পোস্ট বেকিং একটা টেম্পারেচার প্রসেস, অ্যাসিংটা আলাদা করে আর বলা হয় না, বাট এখানে এটা দিয়েছে। এনিওয়ে এটাও একটা হাই টেম্পারেচার প্রসেস, ঠিক আছে। বাট ওটার খুব একটা গুরুত্ব নেই, তুমি ডাইরেক্টলি পোস্ট বেকিং চলে যেতে পারো, ইট ইজ রিলেটেড টু দ্য পোস্ট বেকিং, কানেক্টেড টু দ্য পোস্ট বেকিং। এনিওয়ে পোস্ট বেক করলে, পোস্ট বেক এটা হচ্ছে হার্ড বেকিং, এখানে টেম্পারেচারটা অনেক বেশি থাকে, 120-30 থাকে, এখানে 100 থেকে 140 রেঞ্জ দিয়েছে, 30 মিনিট, ঠিক আছে। তো আচ্ছা এগুলো কিন্তু সব রেঞ্জ, আমি বারবার বলছি এগুলো, হ্যাঁ এগুলো একটা রেঞ্জ, ইট মে ভ্যারি। তো এখানে বেকিং করা হলো এবং বেকিং এর পারপাসটাকে আমরা অলরেডি ডিসকাস করেছি। এটা করার পর এবার দেখো এচিং, লক্ষ্য করো এখানে এবারে এচ ফিল্মটাকে তুমি দেখো এচিং হচ্ছে, লক্ষ্য করো
ঠিক আছে, এই ডিপোজিট হলো মানে ডিপোজিটেড ফিল্ম, এবার এচিং, এই পোর্শনটা এখান থেকে পুরো রিমুভ হয়ে গেল, ঠিক আছে, রিমুভ হয়ে গেল। এবারে তুমি তারপরে ফটোরেজিস্টকেও রিমুভ করে দিলে, তাহলে আমরা এক্স্যাক্ট যে প্যাটার্নটা এখানে এখানে উইন্ডো ক্রিয়েট করলাম, আর এই পোর্শনটা ওই সেই ফিল্ম দিয়ে বা মাস্ক দিয়ে, সেটা জারি হোক SiO2 বা Si3N4 বা হোয়াট এভার, তার সেটা দিয়ে আমি ব্লক করে রাখতে পারছি, ঠিক আছে। এটা আমরা পরের দিন দেখবো, এটা আপাতত এই কনটেক্সটে একটা কথা একটু মাথায় রাখো, এই যে ফিল্মটা, এই যে ফিল্ম, এই যে ফিল্ম ডিপোজিটেড ফিল্ম, এটাকে আমরা মাস্ক বলি, এটাকেও মাস্ক বলি, যেটা বলছিলাম, এই মাস্কটাকে বলা হয় হার্ড মাস্ক, এই মাস্কটাকে বলা হচ্ছে হার্ড মাস্ক। হার্ড মাস্ক তোমার হার্ড মাস্কের এক্সাম্পল হচ্ছে ধরো SiO2, Si3N, এটা হচ্ছে হার্ড মাস্ক, ঠিক আছে। আমরা পরবর্তীকালে বিভিন্ন কনটেক্সটে যখন হার্ড মাস্ক কথাটা বলবো, তখন এটা ইমপ্লাইড হবে আইদার SiO2 আর Si3N। জাস্ট একটু মাথায় রেখো বা নোট রেখো, হার্ড মাস্ক বলে এটা, ঠিক আছে, হার্ড মাস্ক। ঠিক আছে, আজকে আপাতত এই অবধি থাকবে। এর মধ্যে কোনো প্রশ্ন আছে? না স্যার। পরের দিন আমরা বাকি পার্টটা দেখব, ঠিক আছে। তোমাদের প্রেজেন্ট কারা কারা আছো একটু বলো তো। আচ্ছা আমি দেখে নিচ্ছি। 406 আছো তো? 406 আছো? নেই। 408? Yes, sir. 408 কে? Sir, 40, it's me. হ্যাঁ, Shashwat was present, sir. 411? Yes, sir. ওকে, তারপরে 427? Yes, sir. 428? Present, sir. 431? Yes, sir. 436? 436 গৌরাঙ্গ নেই। 438 আর 439 তো নেই। নেক্সট ক্লাসটা আমরা তাহলে ওয়েডনেসডে নেব অনলাইনে। টাইমিংটা বলো কখন নেব? আফটারনুনে যে মানে 6 তারিখ, তাই তো? 6, হ্যাঁ স্যার, জি। হ্যাঁ আফটারনুন। আচ্ছা হ্যাঁ আফটারনুন মানে 4টে থেকে নিতে পারি? 4টে নাকি আরো হ্যাঁ পরে? স্যার, প্রবলেম। আচ্ছা প্রবলেম, ঠিক আছে, তাহলে ওই 4টে থেকে 4:10 মধ্যে আমি লিঙ্ক পাঠিয়ে দেবো। ঠিক আছে স্যার। বাকি যারা নেই তাদেরকে একটু তাহলে বলে দিই। হ্যাঁ স্যার, ঠিক আছে। থ্যাংক ইউ।